ক্লাসই মুখস্থ করার, তাহলে বিশ্বাস করো তোমার 90% পড়া ক্লাসে শেষ। এরপরে তুমি 10% পড়া একটু ধরো কম্পানিয়ন বুক দেখলা, একটু লেটস প্র্যাকটিস সলভ করলা, একটু নিজে আজিবুর দেখলা অথবা আজমল স্যারের বই দেখলা, এটা তোমার ব্যাপার, এটা কোনো সমস্যা না। বাট আমি ক্লাসে যা বলবো তুমি একদম ক্লিয়ার থাকো, যদি তুমি এটা একটু মনোযোগ দাও ক্লাসে 90% পড়া এই চ্যাপ্টারে শেষ হয়ে যাবে। সো যা বলবো একটু কষ্ট করে মনোযোগ দিবেন, ঠিক আছে? আমরা স্টার্ট করবো এখন কোষ বিভাজন। আমি কিছুক্ষণ পর পর ব্রেক দিব, কোনো সমস্যা নাই। ক্লাস এমনিও ছোট, 1 ঘন্টা 1 ঘন্টা বা 1 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। সো কালকে 2 চ্যাপ্টার এক্সাম না, আজকে যেটা পড়াবো শুধু এটা, আমি ক্লাস টপিক যেটা দিয়েছি ওটার উপর এক্সাম হবে, শুধু কোষ বিভাজন। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। আমি একটা স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। না, শুধু কোষ বিভাজন থেকে হবে, যেইটা মানে ক্লাস হবে ওটার উপরেই শুধু পরীক্ষা হবে। কোষ রসায়ন কেন হবে? ওকে, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? তাহলে আমরা স্টার্ট করছি কোষ বিভাজন চ্যাপ্টারটা। নামের মধ্যেই বলা আছে কোষের বিভাজন, এই জন্য এটার নাম কোষ বিভাজন, তাই না? একই কোয়েশ্চেন বারবার বারবার বারবার। আচ্ছা, রুটিনে যদি লেখা থাকে ওটা ভুল লেখা আছে, শুধু কোষ বিভাজন হবে। ওকে, শুধু কোষ বিভাজন হবে, পরীক্ষা ক্লাসও শুধু কোষ বিভাজন, রুটিনে ভুল গিয়েছে। ওকে ওকে, স্টার্ট করছি। তাহলে কোষ বিভাজন নামের মধ্যেই বলা আছে কোষের বিভাজন, তার মানে একটা কোষ যখন ভেঙে 2টা বা 4টা এরকম কোষ তৈরি করে তাকে বলা হয় কোষ বিভাজন। আমরা যদি ফার্স্টের দিকে যাই, আমি স্লাইডটা যাচ্ছি, তোমাদের আগের যদি মানে বিগত বছরের কোয়েশ্চেন গুলো একটু খেয়াল করি, দেখবা এখানে ভর্তি পরীক্ষা আসা কোয়েশ্চেন মোটামুটি 3টা টপিক থেকেই আসছে, ঘুরে ফিরে এইটা থেকেই আসে, মাইটোসিস, মায়োসিস এবং কোষ চক্র। তোমরা জানো। ওকে, এখন কমেন্ট করার টাইম শেষ, ঠিক আছে? অনেকক্ষণ অনেকজন কমেন্ট করে ফেলছো যে কোষ রসায়ন পড়ছে, ভেরি গুড, রিভিশন হয়েছে, সে এখন কোষ বিভাজন পড়ো, ডেইজি। এখন আর আমি কোনো কমেন্ট দেখতে চাই না, সবাই এখন ক্লাসে মনোযোগ দিবা, কমেন্ট সেকশন সোয়াইপ করো, সবাই মানে সবাই। আমি একটা উল্টাপাল্টা কমেন্ট দেখতে চাই না। ওকে জি, আমি তো বলিনি অনেক চ্যাপ্টারটাই তো ছোট, কিভাবে বেশি আসবে? তাহলে আমরা আগাই, এখন আর কোনো কমেন্ট করবেন না, আমি আবারও বলতেছি, আমরা স্টার্ট করছি। তাহলে তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেন গুলো সংখ্যা দেখো, দেখো মোটামুটি 3টা টপিক থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে, মাইটোসিস, মায়োসিস আর কোষ চক্র। তুমি যদি চিন্তা করো আরেকটা টপিক আছে মানে লাস্টের দিকে ক্রসিং ওভার, ক্রসিং ওভারও কিন্তু মায়োসিসের মধ্যেই পড়েছে। ওকে, তাহলে কোয়েশ্চেন আসলে বেশি আসে মাইটোসিস থেকে। সো আমি যখন মাইটোসিস পড়াবো খুবই 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 খুব বেশি মনোযোগ দিবা, মাইটোসিস পড়াটা যেন ক্লাসে শেষ হয়ে যায়, দেখো তোমার পড়া মাইটোসিস শেষ হয় মানে মিওসিস শেষ হয়ে যায়, এরকম কিছু। ওকে, তাহলে সবচেয়ে বেশি আসছে মাইটোসিস থেকে, আমরা আস্তে আস্তে সলভ ক্লাসে এগুলো সলভ করে দিব, কোনো সমস্যা নেই, আমরা আগাচ্ছি। ওকে, এই ছবিটা আমি কোষ চ্যাপ্টার পড়ানোর সময় দেখিয়েছিলাম অনেকবার, যে ক্রোমোজোমটা কোত্থেকে আসছে। আমি আবার একটু রিপিট করি তোমাদের জন্য, যে একটা ডিএনএ ভেতরে জিন থাকে, তাহলে ডিএনএ ভেতরে যে জিন, এইটা প্রত্যেকটা একটা ডিএনএ একটা হিস্টোন প্রোটিনকে ব্যাক যায়, তাহলে একটা প্রোটিনের জন্য একটা ডিএনএ আসে, একটা ডিএনএ যখন একটা হিস্টোন প্রোটিনকে পেঁচায় তাকে বলে নিউক্লিয় প্রোটিন। এরকম 8টা নিউক্লিয় প্রোটিন একসাথে জড়ো হয়ে নিউক্লিওজোম তৈরি করে, যে অক্টামার, নিউক্লিয় প্রোটিনের অক্টামার। তাহলে আসলে নিউক্লিয় প্রোটিন আর নিউক্লিওজোম একই, নিউক্লিয় প্রোটিন অনেকগুলো মিলে নিউক্লিওজোম হয়েছে। এই নিউক্লিওজোম আরো প্যাঁচায় 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 খুবই সূক্ষ্ম 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 তন্তু আকার হয়, যখন সেটা তন্তু আকার হয় তাকে বলে ক্রোমাটিন তন্তু। নিউক্লিওজোম গুলো যখন তন্তু আকার হয় তাকে বলে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু সর্বপ্রথম দেখা যায় প্রোফেজ দশায়, পিচিরা প্রোফেজ দশায় দৃষ্টিগোচর হয় এবং মেটাফেজ দশায় গিয়ে দুটো লম্বালম্বী অংশে বিভক্ত হয়। এইটা ছিল বংশগতি চ্যাপ্টারের তথ্য। কিন্তু এই যে লম্বালম্বী দুটো অংশে বিভক্ত, যেটা আমরা বংশগতির আগে মানে যে ক্রোমোজোমে পড়েছি, ওইটা কিন্তু এই চ্যাপ্টারে চেঞ্জ হয়ে যায়। তো তুমি যদি আমাকে বলো যে ক্রোমোজোম কখন ক্রোমাটিডে পরিণত হয়, তোমাকে যদি এই কোয়েশ্চেন করা হয় তুমি মনে রাখবা, যদি বলে এভাবেই যে ক্রোমোজোম কখন ক্রোমাটিডে পরিণত হয়, সেটা অবশ্যই কোষ বিভাজন থেকে করেছে। ওকে, যেহেতু লাইনটা ওইভাবে, বাট এইভাবেই যদি দিয়ে দেয় যে লম্বালম্বী দুটি অংশে বিভক্ত হয়, তার মানে এটা বংশগতি মানে ক্রোমোজোম থেকে করেছে, তখন অ্যান্সার তুমি মেটাফেজ দিতে পারো। তারপরে আমি বলবো তুমি ফলো মানে এই কোয়েশ্চেনটার জন্য যে কখন ক্রোমাটিন দেখা যায়, তোমার ফলো করা উচিত কোষ বিভাজন চ্যাপ্টারটা। ওকে, তাহলে ক্রোমাটিন গুলোই যখন প্রথম দৃষ্টিগোচর হয় খাটো মোটা হয়ে, সেটা প্রোফেজ দশায় দেখা যায় এবং পরবর্তীতে প্রোফেজ দশায় কোষ বিভাজন অনুসারে তারা দুটো লম্বালম্বী ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। অ্যান্সার দিবা তুমি কোষ বিভাজন অনুসারে। ওকে, আমি বলে দিলাম। ওকে, আমরা স্টার্ট করছি মেইন পড়া, কোষ বিভাজন। তুমি যদি দেখো কোষ বিভাজনের ফার্স্ট পেজের, একদম হাসান স্যারের বই ফার্স্ট পেজের ফার্স্ট প্যারাতে লেখা আছে কোষ বিভাজনটা কি। জাস্ট এই ওয়ার্ডটা একটা মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, আমি দাগা দিচ্ছি।
দাগানোই আছে, তাও আমি দাগা দিচ্ছি। দেখো এটা একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যেটার মাধ্যমে দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। তাহলে কোষ বিভাজন দিয়ে মেইনলি কি হচ্ছে, একটা দেহ বৃদ্ধি হচ্ছে আবার বংশেরও বৃদ্ধি হচ্ছে, তাই না? তোমাকে জানতে হবে কোন বিভাজন দিয়ে কি হয়, মানে কোনটা দিয়ে দৈহিক বৃদ্ধি হয়, কোনটা দিয়ে বংশবৃদ্ধি হয়। ওকে তুষার, আমি তো এখনো পড়া মাত্র ফার্স্ট স্লাইড আসছি, তোমার কি বুঝতে সমস্যা হয়েছে আমি একটু বুঝিনি, আবার একটু বলবা? কালকের এক্সামে কোষ রসায়ন থাকবে না, শুধু কোষ বিভাজন থাকবে, অলরেডি 4বার বলেছি। ভাইয়া একটু আমাকে লিখে জানো যে তুমি কি বুঝো না, কারণ আমি তো ফার্স্ট স্লাইডে, আমি এখনো কিছু বলিই নি ওরকম। আমি বলেছি ক্রোমাটিড নিয়ে কোয়েশ্চেন আসলে কোষ বিভাজন ফলো করবা, জাস্ট এতটুকুই। এবার আসো, তাহলে এই কোষ বিভাজনের সময় যে কোষটা ভাঙে, নর্মালি যে কোষটা ভাঙে তাকে বলে মাতৃকোষ, আর ভেঙে যে দুইটা নতুন কোষ তৈরি হয় তাকে বলা হয় অপত্য কোষ। এই এতটুকুই জানতে হবে, যে ভাঙে বা যার থেকে বিভাজন শুরু হয় তাকে বলে মাতৃকোষ, আর যেই দুটো তৈরি হয় তাকে বলা হয় অপত্য কোষ। ঠিক আছে এতটুকু? এখন আসো, এই কোষ বিভাজন কয় প্রকার তোমরা সবাই জানো, আমি এটা কোষ চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে কোষ বিভাজন 3 প্রকার, মেইনলি 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসের বাংলা প্রত্যক্ষ, মাইটোসিস হলো সমীকরণিক, এবং মিওসিস হলো হ্রাসমূলক। প্রত্যেকটার অপর নাম এটা মাস্ট লাগবে, কারণ তোমার কোয়েশ্চেনে মাইটোসিসই লেখা থাকবে এরকম না, তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে সমীকরণিক কোষ বিভাজনে কি হয় অথবা হ্রাসমূলক কোষ বিভাজনে কি হয়। সো তোমার মানে যে কোনো একটা কোয়েশ্চেন দিতে পারে, অ্যামাইটোসিস লিখবে তা না, প্রত্যক্ষ কোষ বিভাজনে কি হচ্ছে, এইভাবে কোয়েশ্চেন হতে পারে। সো বাংলা নামগুলো মাস্ট, এটা লাগবেই। ঠিক আছে, এখন ঠিক এই নামগুলো মানে কোষ বিভাজন প্রকারভেদে ঠিক ওপরে একটা লাইন আছে যে সর্বপ্রথম কোন বিজ্ঞানী কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছে, এটা একটা লাইন আছে, দেখতেছো? এই লাইনটা থেকে এইচএসসি তে পরপর 2 বছর কোয়েশ্চেন হয়েছিল এবং মেডিকেলেও কোয়েশ্চেন আসে যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে কোন বিজ্ঞানী, নাম হলো ওয়াল্টার ফ্লেমিং। সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে কোন বিজ্ঞানী, নাম হলো ওয়াল্টার ফ্লেমিং। একদম ঠাডা মুখস্থ করে, এটা ইম্পর্টেন্ট। 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডারে, এইটার বৈজ্ঞানিক নামও লাগবে। ওকে, তাহলে তোমার কোয়েশ্চেন থাকে যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে কোন বিজ্ঞানী, এটা হবে ওয়াল্টার ফ্লেমিং। 1882 কোথায় করে, সামুদ্রিক স্যালামান্ডারে। ক্লিয়ার এতটুকু? এটা যেন ভুল না হয়। এখন এখানে আমি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, তিনি এই কি বলে ওয়াল্টার ফ্লেমিং যে কোষ বিভাজনটা দেখেছিল সেটা আসলে ছিল মাইটোসিস। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন দেয় যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে কে, ওয়াল্টার ফ্লেমিং, আবার যদি কোয়েশ্চেন দেয় মানে সর্বপ্রথম মাইটোসিস লক্ষ্য করে কে, অ্যান্সার কিন্তু সেমই, ওয়াল্টার ফ্লেমিং। কোথায়, সামুদ্রিক স্যালামান্ডারে। তাহলে তুমি একটা পড়লে আরেকটাও পড়া হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আমি আগাচ্ছি। ওকে, আমি সেকেন্ড স্লাইডে গেলাম, চলে যাচ্ছি। এই যে 3টা কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, আমরা এখন এই 3টা পড়বো। স্টার্ট করছি অ্যামাইটোসিস দিয়ে। তো ফার্স্টেই বলেছি অ্যামাইটোসিস মানে প্রত্যক্ষ। প্রত্যক্ষ কেন? তোমার চোখের সামনে একটা কোষ ভেঙে 2টা কোষ হয়ে যাবে, কোনো জটিল প্রক্রিয়া নাই, কোনো কারুকার্য নাই, জাস্ট নর্মালি সিম্পলি একটা কোষ থাকে, তার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ভেতরে ঢুকে গিয়ে 2টা আলাদা পার্ট হয়ে যায়, শেষ। এটাকেই বলে অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস হলো একটা মাতৃকোষ থেকে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোনো জটিল মাধ্যমিক প্রক্রিয়া ছাড়া 2টা অপত্য কোষে পরিণত হওয়াকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ক্লিয়ার? তোমার এই অ্যামাইটোসিস থেকে পড়তে হবে জাস্ট একটা জিনিস, অ্যামাইটোসিস কোথায় কোথায় হয়। তুমি যদি দেখো, আমি এখানে অলরেডি রেড কালি দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে মানে দাগানো আছে যে অ্যামাইটোসিস 3 জায়গায় হচ্ছে, ইস্ট, অ্যামিবা, এবং ব্যাকটেরিয়াতে যে দ্বিবিভাজন হয় ওটাও অ্যামাইটোসিসের মধ্যে, কারণ অ্যামাইটোসিস মানে একটা থেকে 2টা হয়, দ্বিবিভাজন একটা থেকে 2টা হয়। তাহলে আমরা যদি বলি অ্যামাইটোসিসের উদাহরণ, তুমি দেখতেছো এখানে 3টা আছে টোটাল, তাই না? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা। এটা আমরা মনে রাখি বে দিয়ে, BAY, বে। বি দিয়ে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, ওয়াইতে ইস্ট, বে। ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। তোমাদের বইয়ে টোটাল 3টা কোষ বিভাজন আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমরা যদি 2টা কোষ বিভাজনের স্থান করতে পারি তাহলে আরেকটা পড়ার দরকার নাই। আমরা অলরেডি অ্যামাইটোসিস পড়ে ফেললাম, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্টে হয়। আমরা যদি এখন মাইটোসিস বা মিওসিসের মধ্যে একটা পড়ি তাহলে বাদ বাকিগুলো আরেকটাতে হয়, আমরা আরেকটা মিওসিস পড়বো, কিছুক্ষণ পরেই পড়ে ফেলবো। ঠিক আছে, এছাড়া এখানে একটা লাইন আছে, কে অ্যামাইটোসিস পদ্ধতির উৎপত্তি হয়েছে, যে এটা কে পর্যবেক্ষণ করেছে, স্ট্রাসবার্জার বা স্ট্রাসবুর্গার, এক একজন এক একটা বলে, এটা দেখতে পারো। ওকে, তাহলে অ্যামাইটোসিস থেকে পড়ার কিছু নেই, যেখানে একটা কোষ থেকে 2টা হয়, কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই হয়, এবং 3 জায়গায় হয়, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। ওকে, স্ট্রাসবুর্জার প্রথম এই পদ্ধতি ফলো করেছে। ওকে, আমরা আগাচ্ছি। ঠিক আছে, আমি বলেছি কোনো বাজে কমেন্ট করবা না, কোনো উল্টাপাল্টা কমেন্ট করবা না, এখানে চ্যাট বক্সে কোনো সাংসারিক আলাপও করবা না প্লিজ, আমি যেন আর একটা উল্টাপাল্টা কমেন্ট না দেখি। এরপরে যাও,
এই যে এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেটা এই মানে হাসান স্যারের বইয়ে নাই, বাট আজমল স্যার এবং আজিবুর স্যারের পাবা, বা এই কোয়েশ্চেনটা আগেও আসতো, যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে দুইটা কোষ তৈরি হচ্ছে, তোমরা যদি আকৃতিটা দেখো, দেখো ডাম্বেলের মতো না? এই যে এই কোয়েশ্চেনটা আজিবুর স্যারেও ছিল, যে এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া যেটা তৈরি হচ্ছে, নিউক্লিয় বস্তু যেটা থাকে সেটা কি আকৃতি ধারণ করে? ডাম্বেল আকৃতি, এই যে ডাম্বেল। ওকে, তাহলে কি আকৃতি ধারণ করে? ডাম্বেল। এটা একবার কোয়েশ্চেন আসছিল কিন্তু, সো আমি এটা নিয়ে আসছি, এতটুকুই, আর লাগবে না। এবার আসো, আমরা যেটা বলছিলাম যে আমরা যদি দুইটা স্থান পড়ি তাহলে বাদ বাকি গুলো সবগুলো একই থেকে হবে। হ্যাঁ, আমি একদম নিউ এডিশন বই পড়াচ্ছি, একদম লেটেস্ট এডিশন বই পড়াচ্ছি, বই দাগানো তোমরা যেটা পাবা ওটাও লেটেস্ট এডিশনই পাবা, দুইটা বই পাবা, টেনশন করো না। ওকে, আগাচ্ছি। তাহলে আমরা অলরেডি অ্যামাইটোসিস করেছি, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। এছাড়া আজিবুর স্যারের বইয়ে আরেকটা এক্সট্রা আছে, নীলাভ, সবুজ, শৈবাল। তাহলে আসলে তিনটা না, টোটাল চারটা। হ্যাঁ, একসাথে মনে রাখবা, ইস্ট মনে রাখবা, সাথে মনে রাখবা নীলাভ, সবুজ, শৈবাল। এই চারটা হলো অ্যামাইটোসিস। এখন মাইটোসিস আর মিওসিস যে কোনো একটা পড়লেই হবে, আমি বলেছি। আমরা মিওসিসটা পড়ে রাখি কারণ এখানে মাত্র দুইটা, আর এখানে দেখো অনেকগুলো, তাই না? তাহলে আমরা মিওসিস পড়ি, আমরা অ্যামাইটোসিসও জানি, আমরা মিওসিসও পারবো, তাহলে বাদ বাকি সব মাইটোসিস। মিওসিসটা আমি মনে রাখতাম এই একটা ওয়ার্ড দিয়ে, পিছনে দেখো জ দিয়ে কি কি দেখো, একটা জনন মাতৃকোষ, একটা জাইগোট। তাহলে মিওসিস হয় দুইটা জায়গায়, জনন মাতৃকোষ, নট জনন কোষ, ভুল করবা না, জনন মাতৃকোষ এবং জাইগোট। যেটা জনন মাতৃকোষ সেটা নিষ্কের পূর্বেই জনন মাতৃকোষে মিওসিস ঘটে, আর যেটা পরে এটা জাইগোটে। এটা আমি কিভাবে কি বুঝাচ্ছি এটা আমি পরে আবারও স্লাইডে দেখাবো, জাস্ট মনে রাখো জনন মাতৃকোষ, জাইগোটে কোনটাতে কি হয় এটা আমি আবার পরে বলবো। তাহলে তুমি অ্যামাইটোসিস কোথায় কোথায় হয় জানো, মিওসিস কোথায় কোথায় হয় জানো, তাহলে বাদ বাকিগুলো মাইটোসিস পড়ার কোনো দরকার নেই। ওকে, আমরা আগাচ্ছি, চলে যাচ্ছি নেক্সট স্লাইড। ওকে, এরপরে তোমাদের যেই পড়াটা দেখবে, তোমাদের বইয়ে লেখা আছে মাইটোসিস, যেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। তারপরের পেজে দেখো লেখা আছে কোষ চক্র। আচ্ছা, যারা পরে জয়েন করেছো অনেকে এখনো কোয়েশ্চেন করছো সেল কেমিস্ট্রি আজকে পড়াবো না, আমি ক্লাস টপিক লিখে দিয়েছি, তোমরা তো ক্লাস টপিক করতে পারো, তোমাদের রুটিনে ভুল আসছে, শুধু কোষ বিভাজন আজকে হবে, কালকে পরীক্ষাও শুধু কোষ বিভাজনের উপরে হবে। ওকে, আচ্ছা, আমরা এখন পড়ছি কোষ চক্র, এখন কোষ বিভাজনে কোষ চক্রে চলে গেলাম। কোষ চক্র, এখন আমরা এটা পড়বো, এখান থেকে কোয়েশ্চেন হয়, একটু মনোযোগ দাও, এখানেও আবার ধাপ আছে, কিভাবে পড়বো আমি বলে দিব, জাস্ট একটু মনোযোগ দাও, এখন সবাই এখানে মনোযোগ দাও। তাহলে কোষ চক্র বা ইন্টারফেস দশা আমরা বলি, ইন্টারফেস আসলে কোষ চক্রের একটা পার্ট। তাহলে এই যে কোষ চক্রকে দুই ভাগে ভাগ করেছে, দুই ভাগে, একটা হলো ইন্টারফেস, একটা এম ফেজ। এই কোষ চক্রটা কি তোমরা তোমাদের বই দাগানো আছে, তাও বলি। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল, দুইজন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল সর্বপ্রথম কোষ চক্র মানে দেখেন, একটা বস্তুতে কোষ চক্র পর্যবেক্ষণ করেন এবং তারা দেখেন যে কোষ এখানে বাড়তেছে, কোষ তৈরি হচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, বাড়তেছে আবার মরে যাচ্ছে, এভাবে তারা দেখতেছে এটা একটা চক্র আকারেই চলতে থাকে সবসময়, যে একটা কোষ থেকে অনেকগুলো তৈরি হচ্ছে, আস্তে আস্তে বংশবৃদ্ধি হচ্ছে, দৈহিক বৃদ্ধি হচ্ছে, তারপর মারা যাচ্ছে। ঠিক আছে, তো হাওয়ার্ড এবং পেল এই পুরো কোষ চক্রকে দুইটা মেইন ধাপে ভাগ করেছেন, একটা ইন্টারফেস, একটা এম ফেজ। একটা ইন্টারফেস, একটা এম ফেজ। এম ফেজ মানে মাইটোসিস, যেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। তুমি যদি ছবিটা দেখো, এই যে ইন্টারফেজ আর এম ফেজের মধ্যে পুরা কোষ চক্রের মেইন পার্টটাই কিন্তু হয় ইন্টারফেজে। এই ইন্টারফেজ হতে প্রায় 90 to 95% টাইম লাগে, মানে 90 থেকে 95 সময় লাগে। না, ভুল না, কেন ভুল হবে, সবই ঠিক। তোমরা ক্লাস নোটে আরো পাবা, যতগুলো ইনফরমেশন দরকার সবগুলো পাবা, আমি যেটা দেখালাম এখন এটা মনে রাখবো। হ্যাঁ, তাহলে ইন্টারফেজে টাইম লাগে হলো 90 থেকে 95 বাকি মাত্র 5 থেকে 10 টাইম লাগে এই মাইটোসিস ফেজে। ঠিক আছে, কেন ইন্টারফেজে মেইন টাইমটা লাগে? কারণ মাইটোসিসে যা হয়, যা ভাঙে, যেটার জন্য মাইটোসিস হয়, সবকিছুই এই ইন্টারফেজে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই ইন্টারফেসকে আবার তিনটা ভাগে ভাগ করেছে, পিছনে মনোযোগ দাও, ইন্টারফেসকে তিনটা ভাগে ভাগ করেছে, G1, S, G2, তিনটা ধাপ, G1, S, G2। G1 ফার্স্ট গ্যাপ, এস এ সিনথেসিস মানে তৈরি হয়, আর G2 তে সেকেন্ড গ্যাপ, এরপরে মাইটোসিস হয়, এর মাঝখানে একটা ব্রেক থাকে, সাইটোকাইনেসিস, আবার ইন্টারফেস। ওকে, এইটা হলো পুরো কোষ চক্রটা, এই পুরাটা হলো 90 থেকে 95%, আর এটা হলো 5 থেকে 10। চলে আসি নেক্সট স্লাইডে। এই যে কোষ চক্র বা ইন্টারফেস, যেটা আমি বলতেছিলাম যে কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন সবগুলো এই চক্রের মধ্যে থাকে। সৃষ্টি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বিভাজন হচ্ছে, আবার সৃষ্টি হয়, বৃদ্ধি পায়, বিভাজন হয়, এটা একটা চক্র আকারে চলে, যেটা বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল আবিষ্কার করেছেন। ক্লিয়ার এতটুকু? এরপরে তারা এই কোষ চক্রকে দুটি প্রধান ধাপে ভাগ করেছে, একটা মাইটোসিস আর একটা হলো ইন্টারফেস, মানে এম ধাপ আর ইন্টারফেস।
ক্লিয়ার? এতটুকু দেখো। এরপরে দেখো এই যে মাইটোসিস আর এম মানে তোমার ইন্টারফেস হতে কত ভাগ সময় লাগে দেয়া আছে, 5 থেকে 10, 90 থেকে 95, এটাও দেয়া আছে। এই জায়গার পরে যে লাইনগুলো আছে এখান থেকে অবজেক্টিভ আসে, যেমন এই লাইনটা থেকে স্টার্ট করছি। এই যে কোষ চক্র, এটা একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে কোষ চক্র যে চলে, কখন কোন ধাপ হচ্ছে, কোন ধাপের পর কোন ধাপ, এটা পুরোটাই একটা জেনেটিক্যাল ভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? অবশ্যই প্রত্যেক মানুষের জিন থেকে আলটিমেটলি ক্রোমোজোম আসতেছে, তো সবকিছু আসলে জেনেটিক্যাল প্রোগ্রাম। ওকে, এই কোষ চক্রে কিছু প্রভাবক বা উদ্দীপনা দরকার হয়, কিছু প্রভাবক বা উদ্দীপনা। তোমরা যদি এর পরের লাইনটা খেয়াল করো, এখানে কিছু উদ্দীপনার ওয়ার্ড পাবা, দেখছো? কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা দরকার, কিছু বাহ্যিক উদ্দীপনা। আচ্ছা, আমি একটু জুম করে দিই। ওকে, এখন দেখতে পাচ্ছ আই গেস। তাহলে এখানে দুটো উদ্দীপনা দরকার, কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা এবং কিছু বাহ্যিক উদ্দীপনা, তাই না? এই অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? সিডি কে। পিচিরা একদম মাথায় ঢুকায় নাও, কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কি? সিডি কে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ওকে, একটা জিনিসই। কিন্তু বাহ্যিক উদ্দীপনাতে অনেক জন প্রদান করে, যেমন হরমোন থাকে, কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে। তোমাকে জানতে হবে গ্রোথ ফ্যাক্টর কোত্থেকে আসে, দুইটা জায়গা থেকে, একটা অনুচক্রিকা থেকে, একটা শ্বেত রক্তকণিকা থেকে। তাহলে আমরা অনেক কিছু বলে ফেলছি, দেখো করেছি জুম। তাহলে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে হলো দুইটা, একটা হরমোন, একটা গ্রোথ ফ্যাক্টর, আর অভ্যন্তরীণটা প্রদান করে হলো সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই যে গ্রোথ ফ্যাক্টর আসে অনুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা থেকে। ঠিক আছে? এইটা থেকেও এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইরাইথ্রোপোয়েটিন। এই জিনিসটাও একটা বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করে। যে গ্রোথ ফ্যাক্টর বলতেছো, ইরাইথ্রোপোয়েটিন গ্রোথ ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করতেছে। এই ইরাইথ্রোপোয়েটিন তোমাদের খুব কমন কোয়েশ্চেন, কোথায় তৈরি হয়? মেডিকেল কোয়েশ্চেন, ইরাইথ্রোপোয়েটিন কোথায় তৈরি হয়? তৈরি হয় কোথায়? তোমরা অনেকে এই লাইনটা পড়ো যে বোন ম্যারো ইরাইথ্রোপোয়েটিন, বোন ম্যারোতে কিন্তু ইরাইথ্রোপোয়েটিন তৈরি হয় না। ইরাইথ্রোপোয়েটিন তৈরি হয় কিডনিতে। পিচ্ছিরা, ইরাইথ্রোপোয়েটিন তৈরি করে বৃক্ক, কিডনি তৈরি হয়ে সেটা রক্তের মাধ্যমে ভেসে ভেসে বোন ম্যারোতে যায় এবং ওইখানে গিয়ে ইরাইথ্রোপোয়েসিস করে। তার মানে কাজ করে সে বোন ম্যারোতে, বাট তৈরি হয় কিডনিতে। কোয়েশ্চেন আসে, যেটা কোয়েশ্চেন দিবে যে তৈরি হয় কোথায়, যদি এটা বলে তাহলে দিবা যে কিডনি, আর যদি বলে কাজ করে কোথায় তাহলে অ্যান্সার দিবা বোন ম্যারো। ঠিক আছে? ওকে, আগাচ্ছি। তাহলে আমরা মানে উদ্দীপনা বা ফ্যাক্টর বা কি 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 বলে প্রভাবক কাজ করে এটা বললাম। তাহলে অভ্যন্তরীণে একটাই সিডিকে, বাহ্যিকে হলো কিছু গ্রোথ ফ্যাক্টর, হরমোন, গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা থেকে, যেমন থাকে ইরাইথ্রোপোয়েটিন যেটা বৃক্ক তৈরি করে এবং কাজ করে বোন ম্যারোতে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি মেইন তিনটা ধাপ, ইন্টারফেজে মেইন তিনটা ধাপ। এই অবস্থাটা বেশ দীর্ঘ, যেটাকে তিনটা ভাগে ভাগ করতে, G1, S, G2। আমি একটা ছোট ছবি দেখাচ্ছি। ওকে, আমি এই ছবিটা দেখাচ্ছি, এখানে তেমন কিছু না, আরেকটু জুম আউট করি, একটু দাঁড়াও। ওকে, দেখো এটা হলো ইন্টারফেস। ইন্টারফেসে সবকিছু তৈরি হবে যেখান থেকে কোষ বিভাজন শুরু হবে। যেমন ইন্টারফেস আমার এই সেন্ট্রিওলটা দরকার, সেন্ট্রিওল যেটা সেন্ট্রোজোমের মধ্যে আছে, এইটা থেকে মাইক্রোটিবুল মানে স্পিন্ডল যন্ত্র তৈরি হতে সাহায্য করবে। ওকে, এইখানে নিউক্লিয়ার এনভেলপ থাকে, তার ভেতরে ক্রোমাটিন তন্তু থাকে এবং এইখানে নতুন করে আরএনএ, ডিএনএ এবং প্রোটিন তৈরি হয়। এই সবকিছু কিন্তু ইন্টারফেসে হয়। কোনটা কোন ধাপে হয় এখন আমরা এটা পড়বো। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ওকে, ওকে, তাহলে ইন্টারফেসকে তিনটা দশায় ভাগ করেছে, G1, S, G2। আর M হলো মাইটোসিস ফেজ, যেটা থেকে 5 থেকে 10 মানে পার্সেন্ট টাইম লাগে। এই G1, S, G2 কোনটাতে কত পার্সেন্ট টাইম লাগে এটা কিন্তু এখানে দেয়া আছে এবং তোমাকে এখনই মুখস্থ করতে হবে, তাহলে তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে? সবাই মুখস্থ করো, দেখো একদম সিকোয়েন্স অনুযায়ী পড়ো। 30-40, 30-50, 10-20, 30-40, 30-50, 10-20। তাহলে G1 দশায় সব মানে টাইম কতক্ষণ লাগে? 30 থেকে 40%। S দশায় মানে সিনথেসিস দশায় কতক্ষণ টাইম লাগে? 30 থেকে 50%, সবচেয়ে বেশি। আর G2 তে কতক্ষণ লাগে? 10 থেকে 20। 30-40, 30-50, 10-20। ঠিক আছে? ফার্স্ট স্লাইডে আমি আবার দেখাবো এই তিনটাতে মেইনলি কি কি হয়। পিচ্ছিরা দেখো, আমরা এতক্ষণ বললাম টাইম কতক্ষণ লাগে, 30 থেকে 40%, এই যে 30 থেকে 40, এরপর পড়েছে 30 থেকে 50%, এরপর হলো 10 থেকে 20। এইখানে এই স্লাইডে কোন জায়গায় কোন ফ্যাক্টর কাজ করে এটাও দিয়ে দিয়েছি। যেমন G1 থেকে S দশায় যেতে আমাদের উদ্দীপনা কে প্রদান করছে? সিডিকে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। S দশা থেকে G2 তে যেতে আবারও সেম, কে উদ্দীপনা দিচ্ছে? সিডিকে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এন্ড G2 থেকে M মানে মাইটোসিস, এটা ইম্পর্টেন্ট কারণ এটাই আলাদা। যখন আমি মাইটোসিসে যাব তার আগে আমাকে পুরোপুরি ম্যাচিউর হতে হবে। তাই ম্যাচিউর হওয়ার জন্য G2 থেকে M ফেজ যেতে কোন উদ্দীপনা আসে? ম্যাচিউর প্রমোটিং ফ্যাক্টর। ক্লিয়ার?
আমি আবারও বলি, G1 30 থেকে 40%, GS 30 থেকে 50%, G2 10 থেকে 20%। G1 থেকে S এবং S থেকে G2 দুইটাতেই কাজ করে CDK, তাহলে তুমি আলাদা করে শুধু মুখস্থ রাখবা এইটাই MPF। G2 থেকে M ফেজ মানে G2 থেকে মাইটোসিস দশায় যেতে ম্যাচিউর হতে হবে, তাই কোন ফ্যাক্টর কাজ করতেছে? ম্যাচিউর প্রমোটিং ফ্যাক্টর। ওকে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, একই কথা, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমরা আগাই, চলে আসছি নেক্সট স্লাইডে। এবার আসো কোন দশায় কি হয় একদম সংক্ষেপে এখানে দেয়া আছে, এরপর আমি বইও দাগাই দিব। তোমরা আগে এই দশাগুলো, আমরা অলরেডি টাইম পড়েছি, কত পার্সেন্ট টাইম লাগে, অলরেডি ফ্যাক্টরও পড়া শেষ, কোনটাতে কোন ফ্যাক্টর লাগে। এখন কোনটার ভিতর থেকে তুমি কতটুকু ওয়ার্ড পড়বা ওইটা এখানে লেখা আছে, জাস্ট এই ওয়ার্ডই পড়বা, কিছু না। যেমন অলরেডি পড়েছি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এখানে কাজ করে। এই দশায় মানে G1 দশায় প্রোটিন আরএনএ তৈরি হয় এবং ডিএনএ প্রতিলিপনের জন্য যেসব উপাদান দরকার সেটা তৈরি হয়। তাহলে তিনটা জিনিস হচ্ছে, আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, ডিএনএ প্রতিলিপনের উপাদান তৈরি হয়। ক্লিয়ার? আরএনএ তৈরি হয় মানে প্রোটিন তৈরি হয়, ডিএনএ প্রতিলিপনের উপাদান তৈরি হয়, এবং এই ধাপে কোষ বিভাজনের সিদ্ধান্ত হয় যে হ্যাঁ আমার মাইটোসিস হবে বা আমার এমফেজ হবে, মানে এখন আমাকে সিদ্ধান্ত নিলাম যে আমাকে বিভাজন করতেই হবে। ওকে, এই ধাপে সিদ্ধান্ত হয়। যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, তার মানে আমার দরকার সব জিনিস। পরের ধাপে সিনথেসিস ধাপে ডিএনএ প্রতিলিপন মানে অনুলিপন বা সিনথেসিস বা রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ সংখ্যা বাড়ে, কারণ আমার অনেকগুলো ডিএনএ দরকার। তাহলে এস ধাপে গিয়ে সংখ্যায় বাড়ে। কিভাবে ডিএনএ প্রতিলিপন হয়? এইটা মেডিকেলের কোয়েশ্চেন, 2 বছর আসছে মেডিকেল কোয়েশ্চেন, 2 বছর, যে কোন ধাপে ডিএনএ প্রতিলিপন ঘটে অথবা ডিএনএ প্রতিলিপন দেখা যায় কোন দশায়। তোমাকে কিন্তু এইভাবে বলে দিতে পারে কোন দশায়, তখন এস দশায় বলবা। আর যদি বলে কোন ধাপে, তখন কিন্তু অপশন তুমি এস দশায় পাবা না, ইন্টারফেস পাবা, অ্যান্সার দিবে ইন্টারফেসে। ওকে, তাহলে G1 এ হয় এগুলো তৈরি, এস এ শুধু প্রতিলিপন ঘটে, আর G2 তে এটিএম তৈরি হয়। এটিএম কি কি আমি তোমাদের দেখাচ্ছি, আমি এখন বলে দিই, আমি কিছুক্ষণ পর স্লাইডে দেখাবো। এ মানে এটিপি তৈরি করে, টি মানে দুইটা, টি মানে 2 মানে সেন্ট্রোজোম তৈরি হয়, আর এম মানে মাইক্রোটিবিউলস। তাহলে এটিপি 2 সেন্ট্রোজোম মাইক্রোটিবিউলস, আমি আবারও স্লাইডে দেখাবো এটা। ওকে, তাহলে কোন দশায় কি হয়েছে আমাদের দাগানো শেষ। তাহলে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, পিছিরা জুম করেই দেখাই, তাহলে এটা হলো পরের পেজটা ইন্টারফেসের, যে ইন্টারফেসের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। এটা মোট কোষ চক্রের 90 থেকে 95 ভাগ নেয়। দশা হলো টোটাল 3টা, পড়া শেষ এতটুকু। চলে যাচ্ছি G1 এ দেখো আমি কি কি পড়াই ফেলছি। উদ্দীপনা দিচ্ছে সিডিকে, সময় 30 থেকে 40, এবং কাজ কি করে? প্রোটিন আরএনএ ডিএনএ রেপ্লিকেশন উপাদান তৈরি। শেষ, এই এতটুকুই তুমি এখান থেকে পড়বা, আর কিচ্ছু না। ওকে, চলে যাচ্ছি এস দশায়। এস দশায় কি হয় দেখো, ডিএনএ রেপ্লিকেশন হয় এবং টাইম লাগে 30 থেকে 50, শেষ। এবং G2 দশায় কি হয় দেখো, আমি যেটা বললাম এটিএম, যেটা বললাম আমি আবার দেখাবো। এম দিয়ে হলো মাইক্রোটিউবুল গঠন করে, যেটা এখানেই তৈরি হয়, কারণ মাইক্রোটিউবুলই স্পিন্ডল যন্ত্র তৈরি করে। ওকে, টি দিয়ে 2 সেন্ট্রোজোম, এইটা 2 সেন্ট্রোজোম তৈরি হয়, আর এ মানে এটিপি, সরি এই জায়গাটা একটু কেটে গেছে, আমি একটু মুছে আবার দেখাচ্ছি। দেখ, ওকে, তাহলে আমি যেটা দেখাচ্ছিলাম, এম দিয়ে মাইক্রোটিবিউল, এ দিয়ে এটিপি, আর টি দিয়ে 2 সেন্ট্রোজোম, আর এখানে টাইম লাগে 10 থেকে 20, এবং কোনটা লাগে? এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। দেখো সবগুলো তোমাদের পড়া শেষ, এতক্ষণ যা যা বললাম সেগুলোই এই কোর্স চক্রে লেখা আছে। তাহলে তোমাকে যাই দিবে তুমি পারবা না। G1 থেকে এস পর্যায়ে এবং এস থেকে G2 তে লাগে সিডিকে, আর এখানে লাগে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এমন কোনো লাইন নেই যেটা তোমার পড়া হয়নি। তাহলে তুমি যদি এই ওয়ার্ডগুলো মাথায় ক্যাচ করো যে কোনটাতে কি হচ্ছে, ওই ছবিটাও যদি মনে রাখো, তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে, এটিএম দিয়ে কি বোঝাচ্ছে আমরা এটা দেখে নিই একটু। এটিপি তৈরি করে, টি দিয়ে 2 সেন্ট্রোজোম তৈরি হয়, আর মাইক্রোটিবিউলস তৈরি হয়, এটাই হলো এখানে। আর এম দিয়ে এটাও মনে রাখবো যে এমপিএফ থাকে, মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওকে, তাহলে আমাদের কোষ চক্র পড়া শেষ। তোমাদের কোষ চক্র তো বলবো না, ইন্টারফেস পড়া শেষ। তোমাদের ইন্টারফেসে কারো কোনো সমস্যা? ঠিক এর নিচে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে ইন্টারফেসের গুরুত্ব, যেটা আমি এখানে আনিনি। এই ইন্টারফেসের গুরুত্বতে সেই সব লাইনে লেখা যেগুলো এতক্ষণ আমরা এই ধাপগুলোতে পড়লাম। সো এটা শুধু রিডিং করবো, এটা মুখস্থ করার কিছু নাই। তোমাদের ইন্টারফেসে কারো কোনো সমস্যা আছে? আই হোপ নাই। ঠিক আছে, তাহলে আমরা আগাই। ইন্টারফেসে কারো কোনো সমস্যা নেই, তাই না? আমরা আগাচ্ছি। ওকে, চলে আসছি মাইটোসিস। পিকচার স্টার্ট করবো এখন আমরা মাইটোসিস মানে এম ফেজ, মানে কোষ চক্রের সেকেন্ড ফেজ, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিস থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় পরীক্ষায়। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে আমরা স্টার্ট করছি এবার মাইটোসিস। মাইটোসিসের অপর নাম ছিল সমীকরণিক বিভাজন, তাই না? এখন মাইটোসিস থেকে কি কি জানতে হবে? ভেরি গুড। ওকে, মাইটোসিস থেকে কি কি জানতে হবে আমরা এটা জানবো, ঠিক আছে? এখন তোমরা জানো শুধু মাইটোসিস না, যে কোনো কোষ বিভাজন, ইভেন অ্যামাইটোসিসেও সর্বপ্রথম সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ভাগতেছে।
মিওসিসও সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ভাঙে, মানে সব জায়গায় তো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমই ভাঙে, তাই না? তাহলে এই যে ভাঙতেছে এগুলো একটা নাম আছে, সেটা তোমার জানা উচিত। যেমন নিউক্লিয়াস যদি ভাঙে, কোনো মানে কোষের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। একদম বেসিক, একটু জেনে রাখা ভালো। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। ক্লিয়ার? এখন আসলে সংজ্ঞাতে, আমি সংজ্ঞা পড়বো তার আগে মনে রাখবা ফার্স্ট কথা, মাইটোসিসে একটা কোষ ভেঙে কয়টা হয়? দুটা হয়। মাইটোসিসে একটা কোষ ভেঙে কয়টা তৈরি করে অপত্য কোষ? দুটো অপত্য কোষ তৈরি করে। তুমি মাইটোসিসে জাস্ট একটা ওয়ার্ডই মনে রাখবা, মাইটোসিসে সবকিছু সমান। যা কিছু বলবো, যা কিছু পড়বো, সবই সমান 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 সমান। তাহলে মাইটোসিসে একটা ভেঙে কয়টা হবে? দুটা। দুটা মানে সমান সমান। ওকে, তাহলে মাইটোসিসে একটা কোষ ভেঙে দুটা হয়। এই দুটা হওয়ার জন্য নিউক্লিয়াস ও ক্রোমোজোমকে ভাঙতে হয়, তাই না? তাহলে নিউক্লিয়াস ও ক্রোমোজোম কয়বার করে ভাঙবে? এটাও মনে রাখবা, সমানভাবে ভাঙবে, একবার করে। নিউক্লিয়াসও একবার ভাঙবে, ক্রোমোজোমও একবার ভাঙবে, এবং যে দুটো অপত্য কোষ তৈরি হবে তারা সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন হবে। আমি ওয়ার্ডগুলো আবারও বলি, মাইটোসিসে একটা কোষ ভেঙে দুটা হয়, দুটাতেই নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয় সমানভাবে, একবার করে, এবং যে অপত্য কোষ তৈরি হয় তারা মাতৃকোষের সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন হয়। তাহলে আমরা যদি দেখি, দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে। গেল, উভয়ই একবার, এবং যেটা তৈরি হয় মানে যে অপত্য কোষ, সেটা সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষ। দুটা। ক্লিয়ার? এতটুকু এটা ভুল করা যাবে না। সমাকৃতি সমগুণ সম্পন্ন, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে ভাঙে, একবার, ভুল করবেন না। ওকে, এই নিউক্লিয়াস মানে ক্যারিওকাইনেসিস সর্বপ্রথম দেখেছে স্লাইকার, আর ওয়াল্টার ফ্লেমিং পরবর্তীতে পূর্ণ বিভাজনকে নাম দিয়েছে মাইটোসিস। তাহলে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে, ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম মাইটোসিস নাম দিয়েছে বা মাইটোসিস লক্ষ্য করে। ক্লিয়ার? তাহলে সেম কোয়েশ্চেন, যেটা আমি অলরেডি একবার বলে ফেলেছি। ওকে, চলে যাচ্ছি এরপরে, মাইটোসিস কোথায় ঘটে? আমরা কি এটা পড়বো? অবশ্যই না। আমরা অ্যামাটোসিস পড়ে ফেলেছি, আমরা মিওসিসও পড়েছি এবং আবারও পড়বো সামনে। তাহলে বাকি থাকে মাইটোসিস। সো মাইটোসিস আমরা পড়বোই না, ঠিক আছে? মাইটোসিস কোথায় ঘটে পড়ার দরকার নাই। তাও যদি কেউ রিডিং পড়তে চাও পড়ো, রিডিং পড়ো, মানে মুখস্থ করার দরকার নেই, আমার মনে হয় দরকার নেই। ওকে, আমরা আগাচ্ছি, চলে যাচ্ছি এরপর মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য যদি তুমি খেয়াল করো, এই জায়গায় তোমরা একটা ওয়ার্ড লিখে রাখো সবাই, সমান। লিখো সমান। সরি, বাজে হচ্ছে। ওকে, লিখেছি সমান। সবাই জাস্ট মাইটোসিসের বৈশিষ্ট্যের পাশে একটা ওয়ার্ড লিখো, সমান। দেখবো আমরা যাই বৈশিষ্ট্য পড়বো সবই সমান। পিচ্ছিরা, এখন তোমাদের বইয়ে টোটাল 3টা বৈশিষ্ট্য আছে, মাইটোসিস, মিওসিস আর ক্রসিং ওভার। ক্রসিং ওভার এত ইম্পর্টেন্ট না, মেইন দুটো হলো মাইটোসিস, মিওসিস, যেখান থেকে কোয়েশ্চেন হয়। এখন মাইটোসিসের বৈশিষ্ট্য যদি তুমি পড়ে ফেলো, তোমার কি মিওসিসের বৈশিষ্ট্য পড়ার দরকার আছে? কোনো দরকার নেই, কারণ মাইটোসিসের বৈশিষ্ট্য যেগুলো, মিওসিস ঠিক অপোজিট গুলোই হবে। স্লাইকারের কোয়েশ্চেন ডিরেক্ট এইভাবেই হবে যে সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজন কে দেখতে পায়, অথবা ক্যারিওকাইনেসিস সর্বপ্রথম কে দেখতে পান, এটি কোয়েশ্চেন হবে। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? তাহলে আমি আগাচ্ছি। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য পাশে লিখেছি সমান। সমান কেন পিচ্ছিরা একটু খেয়াল করো, আমি এখন বৈশিষ্ট্যগুলো পড়াচ্ছি। এই প্রক্রিয়ায় একটা ক্রোমোজোম লম্বালম্বি ভাবে ভেঙে দুটা ক্রোমাটিড হয়, দুটা মানে সমানভাবে ভাগ হয়, একটা ভেঙে দুটা হয় সমানভাবে। গেল, এখানে দুটো অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। তো মুখস্থ করার কিছু নেই, সবই সমান। যেমন একটা ক্রোমোজোম ভেঙে দুটা ক্রোমাটিড সমানে হলো, অপত্য কোষের সংখ্যা ক্রোমোজোম মাতৃকোষের সমান হবে, তারা সমগুণ সম্পন্ন হবে, সম আয়তন সম্পন্ন হবে। মাইটোসিসের বৈশিষ্ট্য এগুলাই। তুমি যদি মাইটোসিসের বৈশিষ্ট্য জানো, বাদ বাকি সবগুলোই মিওসিসের বৈশিষ্ট্য, যেটা আমরা পড়বোই না, কারণ আমরা মাইটোসিসের বৈশিষ্ট্য পারি। ক্লিয়ার এতটুকু? ভুল করবেন না, ঠিক আছে? আমরা আগাচ্ছি, চলে যাচ্ছি এরপরে হলো যে ইন্টারফেজ আসছে তোমাদের বইয়ে, তারপরে এম ফেজ। এম ফেজ যেটা আমরা পড়ছিলাম, মাত্র কত ভাগ সময় লাগে? 5 থেকে 10। এখন এক এক প্রাণীতে মাইটোসিস মানে এম ফেজের সময় এক এক রকম, এখানে কিছু দেয়া, আজিবুর স্যারের কিছু দেয়া, কম্পেনিয়ন বুক থেকে অবশ্যই দেখে নিবা, আমি দিয়ে দিয়েছি। ওকে, তাহলে ইন্টারফেজ এম ফেজে একটা পার্থক্য দেওয়া, পার্থক্য যা যা আছে অলরেডি আমরা বলে ফেলছি। যেহেতু এখন মাইটোসিস পড়বো, মাইটোসিসে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই লাস্টের পার্থক্যটা একটু বেশি ইম্পর্টেন্ট, দেখবা ইন্টারফেজে বংশগত বস্তু ক্রোমাটিন, কারণ তখনও কিন্তু প্রোফেজ দশা আসে নাই, মানে এম ফেজ আসে নাই। আমরা সর্বপ্রথম ক্রোমোজোম দেখি কোন ধাপে? প্রোফেজ দশায়। সেটা কোথাকার? মাইটোসিসে। তাহলে এখানকার বংশগত বস্তু ক্রোমোজোম, ভুল করবেন না, ঠিক আছে? আমরা স্টার্ট করতেছি মাইটোসিস বা এম ফেজ। এই এম ফেজকে তোমাদের বইয়ে দুই ভাগে ভাগ করেছে, তাই না? একটা নিউক্লিয়াসের বিভাজন আর একটা হলো সাইটোপ্লাজমের বিভাজন।
নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। আমরা দুটাই করব। আমরা নরমালি মাইটোসিসের যে ধাপগুলো জানি, মানে মাইটোসিস কোষ বিভাজনকে কয়টা ধাপে বা কয়টা পর্যায়ে ভাগ করা যায় আমরা জানি। টোটাল 5টা পর্যায়ে ভাগ করা যায়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে? তাহলে মাইটোসিসের যে ভাগগুলো, এগুলো আসলে কার বিভাজন হচ্ছে? সবগুলো এই যে ভাগ হচ্ছে বা এই যে বিভিন্ন ক্রোমোজোম ভাঙতেছে, সবগুলো কার মধ্যে হয়? নিউক্লিয়াসের মধ্যে না? তাহলে মাইটোসিসের আসলে যে ধাপগুলো, এগুলো আসলে নিউক্লিয়াসের বিভাজনের ধাপ, তাই না? তার মানে ক্যারিওকাইনেসিস বলতেই আসলে মাইটোসিস বোঝায়, তাই না? তাহলে ক্যারিওকাইনেসিস এবং মাইটোসিস কিন্তু সেম। সাইটোকাইনেসিস এর পরে হচ্ছে, অবশ্যই সেটা মাইটোসিসের মধ্যেই পড়ে, বাট মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসটাকেই বোঝায়। মানে এই 5টা ধাপ আবারও বলতেছি সিকোয়েন্স অনুযায়ী: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পিচ্চিরা এখন একটু মনোযোগ দিবা, কারণ তুমি যদি এখন মাইটোসিসের এই ধাপগুলোর বৈশিষ্ট্য পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো বা মাথায় ঢুকায় ফেলো, মিওসিসের পড়া 80% শেষ হয়ে যাবে। ওকে, সো এখন একটু মনোযোগ দিবেন। আমরা স্টার্ট করছি ক্যারিওকাইনেসিস, মানে মাইটোসিসের মেইন ধাপগুলো, যেখানে হচ্ছে এই ক্যারিওকাইনেসিস বা মাইটোসিসকে টোটাল 5টা দশায় ভাগ করে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তুমি এগুলোর বাংলা ওয়ার্ড পড়বা, যেমন প্রোফেজ আদ্য মানে আদি পর্যায়, প্রোমেটাফেজ প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায় আছে, সবগুলো আছে, আমি দেখাবো। এরকম করে প্রত্যেকটা বাংলা নামগুলো পড়বা। ঠিক আছে? বাংলা নাম লাগবে। আমি একটু জুম করে দিলাম আরো। ওকে, আমরা যেটা পড়ছিলাম, তাহলে আমরা ছিলাম প্রোফেজে। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো এখন 5টা ধাপ। আমি প্রত্যেকটা ধাপ থেকে কয়েকটা ওয়ার্ড বলবো, পিচ্চিরা কয়েকটা ওয়ার্ড, বেশি না, কয়েকটা ওয়ার্ড বলবো। শুধুমাত্র ওই ওয়ার্ড গুলো ক্যাচ করবা এবং এখনই মুখস্থ করবা। আমি তোমাদেরকে পড়া ধরবো, তোমরা পড়া দিবা। ঠিক আছে? তোমরা এই ইয়েতে স্লোলি তো পড়াচ্ছি পিচ্ছি, এক একটা জিনিস তো 3-4 বার বলতেছি। শুভ, আর কত স্লোলি বলবো বলো? একটা জিনিস আমি 3 বারের নিচে একটাও এখনো বলি নাই, 3 বার করে বলতেছি, যেন মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমি প্রত্যেকটা ধাপ থেকে 3টা করে ওয়ার্ড বা 3টা 2টা যেটাই হোক আমি বলবো, তোমরা এখনই ওয়ার্ড গুলো মুখস্থ করবা এবং আমি কিছুক্ষণ পরে তোমাদের পড়া ধরবো। ঠিক আছে? ওকে, আমি আরো স্লো বলতেছি। এখন স্টার্ট করতেছি প্রোফেজ দশা, মাইটোসিসের প্রোফেজ দশা স্টার্ট করছি। সবাই একটু মনোযোগ দাও, আমি যে ওয়ার্ড গুলো বলবো শুধু ওই ওয়ার্ড গুলো ক্যাচ করো এবং এক্ষুনি মুখস্থ করো। ঠিক আছে? ওকে, স্টার্ট। প্রোফেজ দশা সবাই দেখো, মাইটোসিসের প্রোফেজ দশায় নরমালি ক্রোমোজোম, ওই যে ক্রোমাটিন তন্তুগুলো আমি বলেছি না, অনেক কাছাকাছি এসে খাটো মোটা হয় এবং সর্বপ্রথম দেখা যায় প্রোফেজ দশায়। তো সে তো খাটো আর মোটা ছিল, অনেক কাছাকাছি ছিল। এই প্রোফেজ দশায় এসে জল বিয়োজন হয়, পানি বের হয়ে যায়। ক্রোমোজোমের ভেতরে যেই জলটা ছিল, পানিটা ছিল, বের হয়ে যায়। পিচ্চিরা একটা জিনিস অনেক খাটো মোটা আছে, পানি বের হয়ে গেল, একদম সংকুচিত হয়ে আসবে না? ধরো সে খাটো মোটা এত মোটকা আছে, পানি বের হয়ে গেল, একদম সংকুচিত হয়ে আসবে না? এটাই এখানে বলেছে। তাহলে তুমি ফার্স্ট ওয়ার্ড মনে রাখবা, জল বিয়োজন ঘটে। জল বিয়োজন হলে কি ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, আরো খাটো মোটা, মানে আরো সংকোচন হয়ে যায়, খাটো মোটা হয়ে যায়। এটা দরকার নেই, তুমি এতটুকু রাখো। এই ধাপে বা এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটতে থাকে। পিচিরা ঘটেনি, ঘটতে থাকে, মানে স্টার্ট হয়। পানি বের হয়ে ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা সংকুচিত হয়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটা স্টার্ট হয়। ভালো মতো মনোযোগ দাও। ঠিক আছে? 2টা জিনিস বললাম। এবং এই ধাপে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে 2টা সূত্রে বিভক্ত হয়, যাকে বলে ক্রোমাটিড। ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড এই ধাপে দেখা যায়। এই ধাপে আমি আরেকটা ওয়ার্ড বলবো, যেটা এই বইয়ে, হাসান স্যারের বইয়ে অনুযায়ী, যেটা মানে আজিবুর স্যার কিন্তু অন্য কিছু, আমি সব বলে দিব। এই পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। তাহলে দেখো এখানে যে 2টা জিনিস বললাম, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটা স্টার্ট হয়, তেমনি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি শুরু হয়, সৃষ্টি হয়ে যায়, শুরু হয়েছে। নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হয়নি, শুরু হয়েছে। জল বিয়োজন হয়েছে, ক্রোমোজোম সংকুচিত হয়েছে এবং ক্রোমাটিড দেখা গেছে। তাহলে প্রোফেজ তুমি এখনই মুখস্থ করো, আমি আবারও বলতেছি পয়েন্টগুলো, আমি শেষ করে তোমাদের পড়া ধরবো, তোমরা অ্যান্সার দিবা। ঠিক আছে? আমি আবারও বলি, শোনো। জল বিয়োজন হয়ে ক্রোমোজোম গুলো খাটো মোটা সংকুচিত হয়। ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটা স্টার্ট হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি শুরু হয়
এবং ক্রোমোজোম গুলো ভেঙে ক্রোমাটিড তৈরি করে। 4টা ওয়ার্ড বলা শেষ। আমি চলে যাচ্ছি প্রোমেটাফেজে, আমি কিছুক্ষণ পর পর ধরবো। ওকে, চলে যাচ্ছি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ মানে প্রাক মধ্য পর্যায়। আচ্ছা, এই জায়গাটা একটা লাইন ছিল, প্রোফেজের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হলো এটা, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় প্রোফেজ। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, এটা কোয়েশ্চেন আসে যে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, এটা হলো প্রোফেজ। আর এখানে একটা লাইন আছে, প্রোমেটাফেজ স্বল্পস্থায়ী পর্যায়, বাট সবচেয়ে স্বল্পস্থায়ী না, সবচেয়ে স্বল্পস্থায়ী হলো মেটাফেজ, এর পরেরটা। ঠিক আছে, এটা জাস্ট এমনি, তুমি শুধু ওইটাই মনে রাখো যে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, প্রোফেজ। ওকে, চলে আসছি প্রোমেটাফেজ পিছিরা। প্রোমেটাফেজে একটা ইম্পর্টেন্ট যন্ত্র সৃষ্টি হয়। দেখো এখানে আমি বলছিলাম না স্পিন্ডল যন্ত্রের সৃষ্টির সূচনা ঘটে, এটা কমপ্লিট হইতে হবে না? কোথায় কমপ্লিট হয়? এটা কমপ্লিট হয় এই প্রোমেটাফেজে। এই প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়ে যায়। এবং ওই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়েছিল না, ওটা বিলুপ্ত হতে হবে না? কোন ধাপে হয় আমি ছবিগুলো দেখাবো, একটু পরেই দেখাবো। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়েছিল না, এই বিলুপ্তিটা ঘটে হলো এই প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজের অলরেডি দুটো পড়া শেষ, একটা হলো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, একটা হলো নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, দুইটাই কিন্তু হয়ে গেল। এই প্রোমেটাফেজে যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তার মাঝ বরাবর একটা এলাকা থাকে। এই স্পিন্ডল যন্ত্রগুলো কিন্তু কিছুই না, এগুলো হলো মাইক্রোটিবিউলস। হ্যাঁ, আমরা পড়েছিলাম মাইক্রোটিবিউলস এর কাজে। তো এই মাঝ বরাবর একটা এলাকা থাকে যাকে বলে বিষুবীয় অঞ্চল, না ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। এই জায়গায় ক্রোমোজোম গুলো আসতে থাকে। এই ক্রোমোজোম যখন এই বিষুবীয় অঞ্চলে আসে তখন না তারা আন্দোলিত হয়, ডান্স করে, নাচে, এরকম করে নাচে। এই নাচটাকেই বলে ক্রোমোজোমীয় নৃত্য। পিচ্চিরা কোয়েশ্চেন আসে, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে? প্রোমেটাফেজ। তাহলে আমি প্রোমেটাফেজে অলরেডি 3টে জিনিস বলছি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে মানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপে, এবং ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্লিয়ার এতটুকু? এইটা ভালো মতো মুখস্থ করো, জাস্ট এই 3টা পয়েন্ট। এরপর আমরা মেটাফেজে যাব। মেটাফেজে যাওয়ার আগে আমরা একটু যে ছবিগুলো নিয়ে আসছি ওই ছবিগুলো দেখে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি প্রোফেজ পড়লাম, প্রোমেটাফেজ পড়লাম। দেখো প্রোফেজ দাগেছি, প্রোমেটাফেজ পড়ছি। প্রোফেজ যেটা পড়লাম, আর একটু জুম আউট করে নি। ওকে, প্রোফেজ যেটা পড়লাম এখানে কি হচ্ছে দেখো, এই যে এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টির সূচনা হয়েছে, এখনো কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যায়নি। এই যে নিউক্লিয়ার এনভেলপ গুলো ভাঙ্গা স্টার্ট হয়েছে, পুরোপুরি ভেঙে যায়নি, জল বিয়োজন হয়েছে, পানি বের হয়ে গেছে, তাই এগুলো দেখো মোটা হয়ে গেছে। দেখছো কতগুলো মোটা হয়ে গেছে, কত? এটাই হলো প্রোফেজ। এবং দুইটা করে বাহুতে ভাগ হয়েছে মানে ক্রোমাটিড। এটা ছিল প্রোফেজ পুরাটা। এই যে দেখো ক্রোমোজোম গুলো দুটো বাহুতে ভাগ হয়, এটাকে বলে ক্রোমাটিড। এটাই পড়েছি। তাহলে এটাকে বলে ক্রোমাটিড, এক একটা ক্রোমোজোমের ক্রোমাটিড। এরপর আসো হোমোলোগাস ক্রোমোজোমটাকে এখানে একটু বলে দিই, আমরা পরবর্তীতে আবার মিয়োসিসে পড়বো। হোমোলোগাস ক্রোমোজোম কিছুই না, ধরো এটা মায়ের ক্রোমোজোম, যেটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড হলো, আর এটা বাবার ক্রোমোজোম যেখান থেকে আরো দুটো ক্রোমাটিড হলো, তাই না? তাহলে এই ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড। যেমন এই ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড, এই জন্য এগুলো হোমোলোগাস। আর এই ক্রোমাটিডের সাথে নন সিস্টার ক্রোমাটিড, এটাও কিন্তু হোমোলোগাস পেয়ার, ঠিক আছে? যে একজনের বাবা আর একজনের মা থেকে আসছে, দুইটা ক্রোমোসোম আসছে, এটা হোমোলোগাস। ওকে, তাহলে এরা হলো সিস্টার, এরাও সিস্টার, বাট এই দুটো নন সিস্টার, বাট এগুলোকে হোমোলোগাস ক্রোমোসোম বলে। এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। ওকে, প্রোমেটাফেজে যেখানে ছিলাম, এইখানে প্রোমেটাফেজে কি কি বলছি, যে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। দেখো এই ছবিতে কি তুমি পাচ্ছ? অবশ্যই নাই, কারণ ওটা বিলুপ্ত হয়ে গেছে। এই জায়গায় স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যায়, দেখতেছো স্পিন্ডল যন্ত্রগুলো, এটি স্পিন্ডল যন্ত্র। এবং মাঝ বরাবর এলাকাকে বলে ইকুয়েটর অঞ্চল। দেখো এই জায়গাটা ইকুয়েটর অঞ্চল, এবং আমি বলছি এই জায়গাটায় ক্রোমোজোম গুলো মাঝ বরাবর এলাকায় আসতে থাকে, ওই সময় কিছু ডান্স দেখা যায়, ডান্স মুভমেন্ট, এটাকে বলে ক্রোমোজোমের নৃত্য। তাহলে এটাই আমাদের প্রোমেটাফেজ, যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, আর নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে এবং ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। আমরা মেটাফেজ পড়বো, মেটাফেজ পড়ার পর এই ছবিতে আবার আসবো। ওকে, এটা পরে তারপর আমরা মেটাফেজে আসবো, মানে ওইটাতে আসবো, ওই ছবিতে। তাহলে আমরা একটু মেটাফেজ পড়ি। আচ্ছা, এই জায়গাটা একটু যাই। ওকে, মেটাফেজে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের অনেকে একটা কোয়েশ্চেন থাকে, তোমরা এখনো করো নাই যদিও, তাও আমি বলে দিই যে আপু স্পিন্ডল যন্ত্র কি আর কি বলে ওটাকে অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার তন্তু কি? মনে কর উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা যেটাকে স্পিন্ডল যন্ত্র বলি, প্রাণীর ক্ষেত্রে সেটাই অ্যাস্টার রশ্মি, স্পিন্ডল যন্ত্রগুলোই অ্যাস্টার রশ্মি। আর উদ্ভিদের ক্ষেত্রে এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে কোত্থেকে? ওই যে সেন্ট্রাল বা সেন্ট্রোজোম থেকে আসে না? আর প্রাণীর ক্ষেত্রে অ্যাস্টার তন্তু থেকে মানে অ্যাস্টার কোষ থেকে তৈরি হয়, সেম জিনিসই। ক্লিয়ার? জাস্ট একই জিনিস, নাম দুই জায়গায় দুইটা। ওকে, চলে আসছে মেটাফেজ বা মধ্য পর্যায়। এটা হলো সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায় তোমাদের একটা মানে ইয়ের মাইটোসিসের। এই মেটাফেজ পর্যায়ে তুমি মনে রাখবা ম দিয়ে, ম। দেখো আমি দুইটা জিনিস বলবো, দুইটাই ম দিয়ে।
এই মেটাফেজ পর্যায়ে সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলের দিকে এসে অবস্থান করে। এই বিষুবীয় অঞ্চলে এসে সজ্জিত হওয়ার বিন্যাসকে বলে মেটাকাইনেসিস। এই বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চলে আসার প্রক্রিয়াকে বা বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলে মেটাকাইনেসিস। এবং এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো মোটা হয়। পিচিরা এই কোয়েশ্চেন মেডিকেলে 2 বার আসছে। ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা দেখা যায় কোন ধাপে? মেটাফেজ। ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা দেখা যায় কোন ধাপে? মেটাফেজ। এই মেটাফেজে যখন খাটো মোটা হয় এগুলো না কনডেন্সড হয়, মানে একদম কনডেন্সড হয়ে যায়, মানে একদম ঘন হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলে কনডেনসেশন। কিভাবে হয়? কয়েলিং এর মাধ্যমে অনেক বেশি বেশি এরকম তন্তু 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 হয়ে ঘন হয়। তাহলে সুপার কয়েলিং এর মাধ্যমে এগুলো কনডেনসেশন হয়। তাহলে মেটাফেজ থেকে আমি দুইটা ওয়ার্ড মনে রাখবো, একটা হলো মেটাকাইনেসিস হয়, একটা সবচেয়ে খাটো মোটা দেখা যায়। ক্লিয়ার এতটুকু? এখান থেকে আর কিছু করার দরকার নাই। আমরা যদি এই ছবিটা খেয়াল করি, যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখাতে চেয়েছিলাম, যে মেটাফেজে কি হচ্ছে দেখো, এই যে একদম সবগুলোই দেখো ইকুয়েটর অঞ্চলে, এই বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলে মেটাকাইনেসিস, এবং সবগুলোই সবচেয়ে খাটো ও মোটা, অনেক মোটা দেখতেছো, এগুলোকেই বলে ক্রোমোজোম, যেগুলো সবচেয়ে খাটো ও মোটা। ওকে, এই পুরাটাকে বলে মাইটোটিক স্পিন্ডল, আর এক একটা হলো স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল রশ্মি। ওকে, তাহলে দেখো একটু আমি যদি নরমালি বলি যে একটা ক্রোমোজোম থাকে যেটা প্রোফেজ দশায় দুইটা ক্রোমাটিডে ভাগ হয়, এবং মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার সহ এরা ভাগ হতে থাকে। মানে এই যে একটা ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড ছিল সেগুলো আস্তে আস্তে সেন্ট্রোমিয়ার সহ মানে সেন্ট্রোজোম সহ ভাগ হতে থাকে মেটাফেজ দশায়। আমি বলেছি উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে যেটা সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিবিউলস তৈরি হয়, প্রাণীদের ক্ষেত্রে মানে উদ্ভিদের ক্ষেত্রে যেমন আম গাছে যদি সেটা স্পিন্ডল যন্ত্র হয়, প্রাণীদের ক্ষেত্রে এটা অ্যাস্টাররশ্মি হবে, আর কিছু না। মানে প্রাণী কোষে সেটাকে স্পিন্ডল যন্ত্র না বলে অ্যাস্টাররশ্মি বলা হয়, সেম, জাস্ট নামটা আলাদা, এই আর কিছু না। ওকে, আমি আগাচ্ছি। হ্যাঁ, তাহলে মেটাফেজে গিয়ে এই ক্রোমাটিড গুলো এক একটা ভাগ হতে থাকে পুরো সেন্ট্রোমিয়ার সহ। তাহলে আমরা মেটাফেজ দাগালাম, এবার চলে যাচ্ছে অ্যানাফেজ। পিছনে অ্যানাফেজ থেকে কিছুই না, জাস্ট দুইটা ওয়ার্ড পড়বো। অ্যানাফেজ অপর নাম গতি পর্যায়ে গেল। অ্যানাফেজে এই যে মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড গুলো আলাদা হলো, তারা এখন আর মাঝখানে থাকতে চায় না, তারা বিপরীতমুখী একদম মেরুর দিকে যেতে চায়। এই মেরুতে যাওয়ার সময় আমাকে বলো তো কে আগে যাবে? আমি কি কখনো ছবি এইভাবে আঁকছি যে বাহু আগে সেন্ট্রোমিয়ার পরে? কখনো কি এইভাবে আঁকছি? জীবন আঁকছো? তুমি আঁকছো না, অলওয়েজ আঁকছো যে সেন্ট্রোমিয়ার এইভাবে আঁকছো, তার নিচে এইভাবে বাহু দিছো। তাহলে সেন্ট্রোমিয়ার অলওয়েজ অগ্রগামী, বাহুদয় অনুগামী। কোন ধাপে দেখা যায়? অ্যানাফেজে। দেখো, মেরু অভিমুখী চলনের সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী হয়, এবং এই চলার সময় তারা ভি, এল, জে, আই আকৃতিতে যায়। ক্লিয়ার? তাহলে এই অ্যানাফেজ থেকে তুমি দুইটা জিনিস পড়বা, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদয় অনুগামী, এবং ভি, এল, জে, আই আকৃতি কোথায় দেখা যায়? অ্যানাফেজে। ভুল করা যাবে না, এই এতটুকুই পড়তে হবে। ক্লিয়ার? বুঝছি এতটুকু। চলে আসছি লাস্ট ধাপ, টেলোফেজ। আমরা এই ছবিতে পরে আসতেছি। টেলোফেজ থেকে আমি একটু পরে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিব, আমি তোমাদের কিছুক্ষণ পরে টাইম দিব, তখন কোয়েশ্চেন করো, এরপর অ্যান্সার দিব। টেলোফেজে কিছুই না, আমরা প্রোফেজ করলাম না মাত্র, জাস্ট প্রোফেজের মতো টেলোফেজও। টেলোফেজে জাস্ট প্রোফেজের অপোজিট গুলো হয়। পিছরা প্রোফেজে জল বিয়োজন হয়েছিল, টেলোফেজে ওরা তো মেরুমুখী চলে গেছে, গিয়ে জল যোজন করবে। যোজন করলে কি হবে? অনেকগুলো আবার ক্রোমোজোম গুলো অনেক লম্বা লম্বা হয়ে যাবে না? এবং এখানে আবার নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের মানে পুনর্ভাব ঘটে। দেখো, জল যোজন ঘটে এবং ক্রোমোজোম গুলো লম্বা হয়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের পুনরায় সৃষ্টি হয়, এটি টেলোফেজ। তো আলাদা করে মুখস্থ করার কিছু নাই, তুমি যদি প্রোফেজ জানো জাস্ট টেলোফেজটা অপোজিট গুলো হবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পাঁচটাই পড়া শেষ। এরপর তার মানে আমাদের ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ শেষ। আমরা সাইটোকাইনেসিস পড়বো, তার আগে তোমাদের কিছু কোয়েশ্চেন নিব। তোমাদের কার কার কি কি কোয়েশ্চেন? একজন একটা বললাম যে সেন্ট্রোজোম থেকে যেমন মাইক্রোটিবিউলস থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, তেমনি এখানে এই কি বলে প্রাণীদের ক্ষেত্রে অ্যাস্টার তন্তু থেকে অ্যাস্টার রশ্মি তৈরি হয়। মানে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল রশ্মি ইকুয়ালস টু অ্যাস্টার তন্তু, অ্যাস্টার রশ্মি। ওকে আপু, যদি নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়, কোথায় আস করে, তাহলে কি মেটাফেজ দিব? একটা কোয়েশ্চেন পাইছিলাম, অনেক কোয়েশ্চেন পাবা এরকম। আমি এটাকে আরো ক্লিয়ার করে দিব। অলরেডি বলছি যে প্রোফেজে স্টার্ট হয় এবং প্রোমেটাফেজে শেষ হয়। মেটাফেজ তুমি কখন বলবা এটা আমি বলে দিব। এছাড়া যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই 5টা ধাপে কারো কোনো কোয়েশ্চেন আছে পিচিরা? তোমাদেরকে আটকাচ্ছে? একজনে আটকাইছে, যদি আটকায় থাকে আপু তোমার নেটের প্রবলেম আই গেস, কারণ কেউ এখন পর্যন্ত লিখে নাই। নেটে কি সমস্যা হচ্ছে কারো? ওকে, তাহলে
সাফা, সাফা তোমার নেটে একটু প্রবলেম আপু, সমস্যা নেই, যদি তুমি না বুঝো তুমি আবার দেখে নিও, যথেষ্ট ভাবে ইলাবোরেট করেছি, তুমি আবার দেখলে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা আবার বের হয়ে তারপরে আবার আসো, ঢুকো আর কি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন দেখছি না, তাহলে এখন আমি তোমাদের কোয়েশ্চেন করবো, তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। ওকে, আমি তোমাদের কোয়েশ্চেন করছি। স্যাট ক্রোমোসোম একদম ফার্স্টেই দেখা যায়, স্যাট ক্রোমোসোম অলওয়েজ থাকে যতক্ষণ নিউক্লিওলাস থাকে, মানে নিউক্লিওলাস ভেতরে থাকে ততক্ষণ স্যাট ক্রোমোসোম থাকে, কারণ নিউক্লিওলাসের সাথে একটা না একটা ক্রোমোসোম লেগেই থাকবে, যেটা লেগে থাকবে ওটাই স্যাট ক্রোমোসোম। ওকে ওকে, আমি কোয়েশ্চেন করছি, তোমরা অ্যান্সার দাও। সবচেয়ে মোটা ও খাটো দেখা যায় কোন ধাপে? তাড়াতাড়ি অ্যান্সার দিবা, যে আগে অ্যান্সার দিবা আগের দুইজনের নাম আমি নিব, তাড়াতাড়ি। সবচেয়ে মোটা ও খাটো ক্রোমোসোম দেখা যায় কোন ধাপে? কোন ধাপ? ভেরি গুড, নুসরাত জাহান, নসীম নিগার, হয়ে গেছে। আর কারো অ্যান্সার আমি এখন নিব না। ওকে, সবাই পারবা ইনশাল্লাহ। ওকে, এরপর আমাকে অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দিবা। নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে? ওকে, সবাই পেরেছে মেটাফেজ। এরপরে বলো, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে? নিউক্লিওলাসের বিলুপ্তি, এই নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে? সবাই মেটাফেজ মেটাফেজ দিচ্ছ কেন এখন? কাশ্মীরা লিজা, ইয়েস, প্রোমেটাফেজ। আয়শা সুফি মেটাফেজে না, প্রোমেটাফেজে নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, আর বিলুপ্ত হওয়া স্টার্ট হয় প্রোফেজে। ওকে, যে একজন কিছুক্ষণ আগে কোয়েশ্চেনটা করেছে ওটা ওর অ্যান্সার আমি দিয়ে দিব, যে কখন আমরা মেটাফেজ অ্যান্সার দিব এটা আমরা বলে দিব। ওকে, সবাই পারতেছো, সো তোমাদের পড়া মোটামুটি ক্লিয়ার, আই হোপ তোমরা সবাই বুঝছো, ভেরি গুড। এখন আমরা চলে যাচ্ছি ক্যারিওকাইনেসিসের ধাপগুলো শেষ, চলে যাচ্ছি সাইটোকাইনেসিস। পিছনে এখানে একটু বোঝার জিনিস আছে, এটা একটু বুঝতে তোমাদের সমস্যা হয়, অনেকেরই হয়, আমি তোমাদের বলে দিই। ভেরি গুড, সবাই পেরেছো, ভেরি গুড। ওকে, আমরা আগাচ্ছি, তাহলে এখন চলে যাচ্ছি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে আমরা অলরেডি পড়েছি সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? এখানেও উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। সাইটোপ্লাজমের বিভাজন নরমালি কি হয়, যে সাইটোপ্লাজমটা ভেতরে গিয়ে ভাগ হয়ে গেল, দুটো কোষ হয়ে গেল, এটাই হওয়া উচিত না? এখন এই যে ভাগ হবে, এই ভাগ হওয়ার ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে আলাদা, প্রাণীদের ক্ষেত্রে আলাদা। কিভাবে? উদ্ভিদের ক্ষেত্রে একটা কোষ প্রাচীর থাকে না, এই কোষ প্রাচীরে ফ্র্যাগমোপ্লাস্ট থাকে না, উদ্ভিদের ক্ষেত্রে এই ফ্র্যাগমোপ্লাস্ট এসে এইখানে একটা কোষ প্লেট তৈরি করে উদ্ভিদের ক্ষেত্রে। এখন প্রাণীদের তো এরকম কোষ প্রাচীর নাই, তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট আসবে না, সো প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমোপ্লাস্ট দিয়ে এই কোষ প্লেট তৈরি হবে না, এটা আলাদা। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ফ্র্যাগমোপ্লাস্ট জমে, এই যে এই জায়গাটা আমি লাইনটা দাগাই দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং কিছু ভেসিকল মিলে কোষ প্লেট তৈরি করে। এই কোষ প্লেটের মধ্যে ফ্র্যাগমোসোম জমে জমে এরা প্লাজমা লেমা নামক ঝিল্লি সৃষ্টি করে, যেটা একটা সাইটোপ্লাজম থেকে দুইটা সাইটোপ্লাজম করে দেয়। এইটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে পিচ্চিরা। ঠিক নিচে তুমি যদি ব্র্যাকেটে দেখো, প্রাণীদের ক্ষেত্রে দেখো, প্রাণীদের ক্ষেত্রে কোষ ঝিল্লি, এখানে কিন্তু কোষ প্রাচীর নাই, প্রাণীদের ক্ষেত্রে কোষ ঝিল্লিটা ভেতরের দিকে ঢুকে যায়, একটা প্রোটিন সাহায্য করে, একটা না আসলে দুইটা, অ্যাক্টিন ও মায়োসিন, ওগুলো সংকোচনশীল প্রোটিন। ওরা কি করে, সংকোচন করে করে এই কোষ ঝিল্লিটাকে ভেতরে একটা ভাঁজ করে দেয়। এই যে ভাঁজের সৃষ্টি হয়, এই ভাঁজের মাধ্যমে একটা সাইটোপ্লাজম আরেকটা থেকে আলাদা হয়। দেখো এখানে লেখা আছে প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন এই ভাঁজ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেনটা দিই যে উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে কিসের মাধ্যমে, তোমাকে অ্যান্সার আইদার কোষ প্লেট তৈরি অথবা ফ্র্যাগমোপ্লাস্ট আসবে। বাট তোমাকে যদি আমি কোয়েশ্চেন দিই প্রাণী কোষে কিসের মাধ্যমে হয়, তোমার অ্যান্সার অবশ্যই অ্যাক্টিন, মায়োসিন অথবা এই খাঁজ, কোষ ঝিল্লির খাঁজের মাধ্যমে, এটাই আসতে হবে। ওকে, বুঝছি। তাহলে সাইটোকাইনেসিস গেল, সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে একটা কোষে দুইটা করে বা অনেকগুলো নিউক্লিয়াস হবে, এবং তোমরা জানো বহু নিউক্লিয়াসের অবস্থাকে কি বলে, সিনোসাইটিক। এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া, তোমরা পড়ে নিবা। ওকে, আমি যেটা পড়াচ্ছিলাম এখন, এটা ইম্পর্টেন্ট, দেখো সংকোচনশীল প্রোটিন অ্যাক্টিন ও মায়োসিন, দেখতেছো এই সংকোচনশীল প্রোটিন, হ্যাঁ, অ্যাক্টিন ও মায়োসিন, এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে হয়। তারা কি করে, একটা কন্ট্রাক্টিং রিং তৈরি করে, এই কন্ট্রাক্টিং রিংটাই কোষ ঝিল্লি এক জন্য তৈরি হয়, এই জায়গাটা কোষ ঝিল্লিটা দুইটা কোষকে আলাদা করে দেয়, এটা কিন্তু প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল করো, বাইরেটা সেল ওয়াল, আর এই জায়গায় ফ্র্যাগমোপ্লাস্ট, একটু খেয়াল করো, ফ্র্যাগমোপ্লাস্ট আর ভেসিকল, মানে এই ভেসিকল গুলো এসে একটা কোষ প্লেট তৈরি করে, দেখো একটা সেল প্লেট তৈরি হয়ে গেছে, দেখছো সেল প্লেট তৈরি হয়ে গেছে। এই সেল প্লেটটাই পরবর্তীতে একটা প্লাজমা লেমা তৈরি করে, এরকম একটা প্রাচীর তৈরি করে, একটা কোষ থেকে দুইটা হয়। তাহলে প্রাণীদের ক্ষেত্রে অ্যাক্টিন, মায়োসিন করে, আর উদ্ভিদের ক্ষেত্রে একটা ফ্র্যাগমোজোম আর ভেসিকল তৈরি করে। আমি এটাই বলেছি, এই জায়গাটা দেখো, এখানে ছিল নরমালি একটা কোষ ছিল যেখানে
ভেসিকল আসতেছে, একটা সেল প্লেট তৈরি করছে, এটি আলাদা করে দুটো ডটার সেল হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের মেটাফেজ শেষ, সরি কি বলে মাইটোসিস শেষ। এখন একজন কোয়েশ্চেন করেছিল, আপু এরকম একটা কোয়েশ্চেন আসছিল এবং অ্যান্সার মেটাফেজ ছিল, কখন মেটাফেজ দিব? এই যে তোমার অ্যান্সার আমি নিয়ে এসেছি, যে হাসান স্যার বই লেখা আছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টির সূচনা ঘটে প্রোফেজ, যেটা আমরা পড়ে ফেললাম, এবং স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় প্রাণীর ক্ষেত্রে প্রোমেটাফেজ। তুমি যদি হাসান স্যারের প্রোফেজে দেখো, ওখানে লেখা আছে উদ্ভিদের প্রোফেজের শেষ থেকে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রোফেজেই বলে দিছে। সো তুমি হাসান স্যারের বইয়ে অ্যান্সার দুটেই পাইছো, একটা প্রোফেজ একটা প্রোমেটাফেজ। এখানে সূচনা ঘটে, এখানে সৃষ্টি হয় প্রাণীদের ক্ষেত্রে, প্রাণী, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে প্রোফেজেই হচ্ছে। এখন যে কোয়েশ্চেন করছো যে আপু এক জায়গায় মেটাফেজ অ্যান্সার পাইছি, কখন? ফার্স্ট কথা, এই স্পিন্ডল যন্ত্রের একদম ডিরেক্টলি এভাবে দিবে না, সৃষ্টি দিবে গঠন হতে শুরু হয় কোথায়? যখনই তুমি দেখবা গঠন দিছে, তার মানে এইটা হাসান স্যারের কোয়েশ্চেন না, এটা আজিবুর থেকে কোয়েশ্চেন। তখন তোমার অ্যান্সার হবে প্রোমেটাফেজে গঠন স্টার্ট হয়, আর কখন গঠন সম্পন্ন হয়, নট সৃষ্টি হয়, গঠন সম্পন্ন হয়, অ্যান্সার হবে মেটাফেজ। এইটা তোমার আজিবুর স্যারে আছে। ক্লিয়ার? তো যে কোয়েশ্চেনটা করেছিলাম, আমি নামটা বলি, শরীফা, শরীফা মেবি, তাই না? শরীফা মেহজাবিন, তাহলে সে দেখে নাও, এটা আজিবুর স্যারে আছে, যে যদি বলে গঠন হতে শুরু করে প্রোমেটাফেজে আর গঠন সম্পন্ন হয় মেটাফেজে, বাট যদি সৃষ্টি দেয় তাহলে তোমাকে হাসান স্যারের বই থেকে দিয়েছে, এটা বুঝতে হবে। ওকে, তাহলে আমাদের মাইটোসিস শেষ পিচ্চিরা, মানে মাইটোসিসের সবগুলো ধাপ শেষ। আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস পরে আবার একটু তোমাদেরকে টাইম দিব যদি কোনো কোয়েশ্চেন থাকে। চলে যাচ্ছি অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস কি? দেখো, ধরো তোমার হাত কেটে গেল, নর্মালি একটা কোষ থেকে মাইটোসিসের দুইটা কোষ তৈরি হয়, তোমার হাত কেটে গেল, তো এই জায়গায় একটা কোষ থেকে দুইটা হওয়া উচিত। যদি কোনো কারণে দুইটার বদলে 10টা 20টা বা আরো বেশি তৈরি হয়, তাহলে দেখো এই জায়গাটা কি ফুলে যাবে না, টিউমারের মতো হয়ে যাবে না? এটাই কি অনিয়ন্ত্রণ না মাইটোসিসের? মানে নিয়ন্ত্রণে হলে কি হতো, একটা ভেঙে দুটা হতো, বাট যখন নিয়ন্ত্রণ হচ্ছে না, তখন একটা থেকে 20টা অথবা 40টা অথবা আরো হচ্ছে। ক্লিয়ার এতটুকু? তাহলে এখন যদি কোনো কারণে অনিয়ন্ত্রণ ঘটে, তাহলে তৈরি হয় কি টিউমার, টিউমার থেকে কি হয় ক্যান্সার। এই অনিয়ন্ত্রণ যেন না ঘটে, তাই আমাদের প্রত্যেকের বডিতে একটা প্রোটিন থাকে, নাম P53। এই P53 কিন্তু অনিয়ন্ত্রণ ঘটাতে রোধ করে পিচ্চিরা। P53 কোনো কারণে যদি P53 ডিফেক্টিভ হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, ইউভি রের জন্য হতে পারে, বাইরের থেকে কোনো পলিউশনের জন্য হতে পারে, রেডিয়েশনের জন্য হতে পারে। যদি কোনো কারণে P53 ডিফেক্টিভ হয়, তখনই অনিয়ন্ত্রণ ঘটে, এবং তখনই একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়, এবং কি হয়, হয়ে যায় ক্যান্সার বা টিউমার। এই যে টিউমার বা ক্যান্সার। ক্লিয়ার এতটুকু? এখানে ক্যান্সার কোষ মানে তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে। এই গ্রোথ ফ্যাক্টর কি কি আছে একটু দেখে নিতে পারো, এই অঙ্ক যে জেনেসিসে কি কি কাজ লাগে একবার রিডিং করবা, এত ইম্পর্টেন্ট না, রিডিং করবা। চলে আসছি কোষের মৃত্যু। দুইটা না তিনটা স্টার দাও, এখান থেকে কোয়েশ্চেন হয়। একবার ডিরেক্ট লাইন আসছে, কোষের জেনেটিক্যাল মৃত্যুকে কি বলে, এটাই ছিল কোয়েশ্চেন, ছিল অ্যাপোপ্টোসিস। নরমালি কোষ দুই ভাবে মারা যায়, একটা নেক্রোসিস একটা অ্যাপোপ্টোসিস। পিছে একটা নেক্রোসিস একটা অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস মানে পুষ্টির অভাবে, আর অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যাল। হ্যাঁ, জুম করবো আপু, এই যে জুম করেছি দেখো, ঠিক আছে? তাহলে একটা নেক্রোসিস একটা অ্যাপোপ্টোসিস। নরমালি কোয়েশ্চেন আসছিল জেনেটিক্যাল মৃত্যু কিভাবে, অ্যাপোপ্টোসিস। আমি এটা মনে রাখতাম এইভাবে, পিকচার এনপি, অলরেডি আমরা এটা নিউক্লিক অ্যাসিডের ওখানে পড়েছিলাম না, নাইট্রোজেন আর ফসফরাস। এনপি দিয়ে মনে রাখবা, এন মানে নেক্রোসিস, পি মানে পুষ্টির অভাব। তাহলে পুষ্টির অভাবে কোনো কোষের মৃত্যু হলে তাকে বলে নেক্রোসিস, আর যদি কোনো কোষ জেনেটিক্যাল ভাবে মরে যায় তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল একসাথে লাগানো ছিল, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মানে জেনেটিক্যালি এই আঙ্গুলের টিস্যুগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে 5টা আঙ্গুল আলাদা হয়েছে। ক্লিয়ার? এখানে একটা এক্সাম্পল দেয়া, তোমরা দেখতে পারো। তাহলে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এতটুকু পড়লেই হবে। ওকে, চলে যাচ্ছি মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স কিছুই না, উপরে মাইটোসিসের যে কোষ সংখ্যা, নিচে মোট কোষ সংখ্যা, এটাকে মাইটোসিস ইন্ডেক্স বলে। যদি উচ্চ হয় এটা টিউমার নির্দেশ করে, কারণ অনেক বেশি অনিয়ন্ত্রণ হয়ে গেছে। আর যদি কম থাকে মানে নর্মাল থাকে, সেটা হলো বৃদ্ধি নির্দেশ করতেছে। ওকে, লাস্টে অ্যামাইটোসিস আর মাইটোসিসের একটা পার্থক্য দেয়া, পার্থক্য কিছুই না, এই যে উদাহরণ দেয়া আছে, যে একজন অলরেডি বলছো যে আপু ব্যাকটেরিয়ার সাথে প্রোটোজোয়া ইস্ট দেয়া, এগুলো পড়বা অবশ্যই, প্রোটোজোয়া আন্ডারে পড়তেছে, মানে বে, নীলাভ, সবুজ শৈবাল, প্রোটোজোয়া সবই অ্যামাইটোসিস হয়, বাদ বাকিগুলো কি হচ্ছে মাইটোসিস। আর বাকি এখান থেকে কিছু পড়ার দরকার নাই। ওকে, আমাদের মাইটোসিস শেষ, আমরা মিওসিস পড়বো। তার আগে কারো কোনো কোয়েশ্চেন আছে আমাকে করতে পারো, আমি 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড। আমরা আজকে লাস্ট টপিকসে চলে আসছি, মিওসিস। মিওসিস পড়ে শেষ করবো।
কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে ভেরি গুড, সব বুঝেছো অথবা কিছু বুঝে নাই। আই হোপ তোমরা সব বুঝেছো, অ্যান্সার তোমরা দিতে পেরেছো। বিনষ্ট করে, নষ্ট করে। এখন তোমার কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে সেল সাইকেলের মধ্যে ধরো কোয়েশ্চেন যদি এরকম হয় যে ক্যান্সার তৈরি করতে কে সাহায্য করে, কোন জিন, তাহলে অ্যান্সার হবে অঙ্কোজিন। আর যদি তুমি আমাকে বলো কোষের মৃত্যু ঘটায় কোন জিন, অ্যান্সার হবে লিথাল জিন। এগুলো কিন্তু জিন, কোন জিন যদি বলো, এই জিনের টাইপ কিন্তু আমরা ইয়েতে পড়ে আসছি অলরেডি আগের চ্যাপ্টারে। মাইটোসিসের ইম্পর্টেন্স পড়াবো, সবগুলো ইম্পর্টেন্স একবারে লাস্টে পড়াবো। প্রোমেটাফেজে আমি বলেছিলাম যে প্রোফেজে অলরেডি নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি স্টার্ট হয়েছে, তাহলে ওটা শেষ হবে কোথায়? প্রোমেটাফেজে। আবার বলেছিলাম যে প্রোফেজে স্পিন্ডল যন্ত্র মানে সূচনা হয়, সৃষ্টি হওয়া স্টার্ট হয়, যেটা মানে পুরোপুরি সৃষ্টি হয়ে যায় কোথায়? প্রোমেটাফেজে। আরেকটা বলেছিলাম যে প্রোমেটাফেজে যখন মানে ক্রোমোজোম গুলো আসে তখন নাচতে নাচতে আসে, এটাকে বলে ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে আমি তিনটা ওয়ার্ড বলেছি, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, তারপর স্পিন্ডল যন্ত্র পুরোপুরি সৃষ্টি হয় এবং ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, গুরুত্ব আমি একসাথে সবগুলো তিনটা একসাথে পড়াই দিব, তোমরা টেনশন করো না। আর কারো কোনো কোয়েশ্চেন? লাস্টে পড়াবো গুরুত্ব। হ্যাঁ, ওকে, ভেরি গুড, আমি আগাচ্ছি। আমরা স্টার্ট করছি মিওসিস। মিওসিসের নামই হলো হ্রাসমূলক। পিচ্ছিরা, হ্রাসমূলক মানে কি? হ্রাস পায়। মানে কেন এটার নাম হ্রাসমূলক? হ্রাসটা পায় কি, এটা তোমাকে জানতে হবে। বাইভ্যালেন্টে তো আমি যাইনি, স্তিয়া কুল্লাল্লাহ। ওই পিচ্ছি, আমি কি বাইভ্যালেন্টে গেছি এখনো? মাইট দেওয়া উচিত। আসো, আমি বলছি মাইটোসিস নিয়ে বলো, বেশি পাঠ না। আসো, তাহলে মিওসিস পড়ছি। মিওসিসের অপর নাম হলো হ্রাসমূলক। তোমাকে জানতে হবে কি হ্রাস পায়, তোমাকে জানতে হবে কি হ্রাস পায়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। এই মায়োসিস বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, হ্রাস পায়, এই জন্য এটাকে বলা হয় মিওসিস বিভাজন। এই মিওসিস বিভাজনে একটা কোষ ভেঙে চারটা কোষ হয়, পিচ্ছিরা, চারটা। এই চারটা কোষে হওয়ার জন্য একটা জিনিস দুবার, একটা জিনিস একবার ভাঙবে। এখন আমাকে বলো, ক্রোমোজোম থাকি তো এন, আমি যদি এটাকে আবার হাফ করি, হাফ এন কি তুমি জীবনও শুনছো কোথাও? জীবনও শুনছো? আমি এটাকে একটু জুম করি, দেখো, তুমি কি জীবনে হাফ এন কোথাও পড়েছো? তাহলে তুমি কি বলবা যে ক্রোমোজোম দুইবার ভাগ হয়? ক্রোমোজোম যদি দুইবার ভাগ হয় হাফ এন হয়ে যাবে না? তাহলে কখনোই কিন্তু ক্রোমোজোম দুইবার ভাগ হবে না, নেভার এভার নেভার। তাহলে কে দুইবার ভাগ হয়? দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার, কারণ নিউক্লিয়াস কিন্তু টয়েসেন হয়, নিউক্লিয়াস কিন্তু কি হয়? টয়েসেন হয়। ঠিক আছে? তাহলে যে প্রক্রিয়া নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার ভাঙে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে কি অর্ধেক? মানে হাফ এন হয় না। ধরো 68টা ছিল, হাফ হয়ে গেল, এরকম করে ধরো 34টা হয়ে গেল, এইটা এই হাফ হওয়াকে বোঝাচ্ছে, কিন্তু n/2 হয়ে যায় না। ক্রোমোজোম একবার ভাঙে, নিউক্লিয়াস দুবার, তাকে বলা হয় মিওসিস, ভুল করবেন না। তাহলে কে দুবার ভাঙে? নিউক্লিয়াস দুবার ভাঙে, মানে দুইবার বিভাজিত হয়, আর ক্রোমোজোম একবার, এর ফলে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। ওকে, মিওসিস একটা গ্রিক ওয়ার্ড, যেখান থেকে মিওসিস শব্দ উৎপত্তি। এটার কিছু পড়ার দরকার নেই। আবিষ্কার ও নামকরণ যদিও আমি পড়াই না, বাট তোমাদের জন্য বলে দিচ্ছি, একটু মনোযোগ দাও। যে তোমাকে যদি বলে, মানে সর্বপ্রথম বলে প্রাণী দেহে অথবা এই অ্যাসকারিস ক্রিমির গ্যামিটে কে সর্বপ্রথম দেখে, তোমাকে বলতে হবে বেনেডিনো হাউসার। তোমাকে যদি বলে পুষ্পক উদ্ভিদে অথবা উদ্ভিদে সর্বপ্রথম কে দেখে, তোমাকে বলতে হবে স্ট্রাসবুর্গার। সাল পড়তে হবে না, একটারও সাল পড়বা না। আমি কি বলছি এটা বলো শুধু, মানে এটা শুধু পড়ো। তাহলে যদি বলে প্রাণীর ক্ষেত্রে কোনটা, বলবা বেনেডিন হাউসান সর্বপ্রথম দেখে। যদি বলে উদ্ভিদের ক্ষেত্রে কে দেখে, বলবা স্ট্রাসবুর্গার। বাট তুমি যদি মুখস্থ করতেই চাও, এইটা করবা, যে কে সর্বপ্রথম মিওসিস নামকরণ করে। ফার্মার ও মুর। ফার্মার ও মুর সর্বপ্রথম মিওসিস নামকরণ করেছে। ক্লিয়ার? পরবর্তীতে বলেছে বোভেরি গোলকৃমির উপর ভিত্তি করে এটা পর্যবেক্ষণ প্রত্যক্ষ করে। প্রত্যক্ষ দরকার নেই, তুমি আবিষ্কারক এইটা আর এটা দেখবা আর মুখস্থ করবা ফার্মার ও মুর। তোমার কোয়েশ্চেন এটাই থাকে নরমালি, যে মিওসিসকে, হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলেছে কে? ফার্মার ও মুর। ফার্মার ও মুর, আর কিছু করবা না। ওকে, কোথায় হয় পিচ্ছিরা? অলরেডি আমরা পড়েছি, অ্যামাটোসিস পড়েছি, এখন আমরা পড়বো মিওসিস। মিওসিস অলরেডি পড়েছি, জ দিয়ে মনে রাখতে বলছিলাম যে দুই জায়গায় হয়, একটা জনন মাতৃকোষ, একটা জাইগোট, তাই না? পিচ্ছিরা, এইখানে এই লাইনটা ইম্পর্টেন্ট। নিম্ন শ্রেণীর জীবে, যেহেতু এটা নিম্ন শ্রেণী, এটা নিষেকের পরেই হয়, কোথায়? জাইগোটে।
আর উচ্চ শ্রেণীর জীবে নর্মাল যেটা হওয়া উচিত এটা আগে হয়, নিষেকের পূর্বে হয়। কোথায়? জনন মাতৃকোষ। মেডিকোতে শাল আসবে কি? একটা মাইক দেওয়া উচিত। মেডিকোতে শাল আসবে মানে কি? তুমি কি মেডিকোর জন্য পড়তেছো না মেডিকেলের জন্য পড়তেছো? আজগুবি কোয়েশ্চেন। আশিকুর মাইক দেবো কিন্তু একটা ধরে। মেডিকোতে শাল আসবে। কালকে আমাকে এখান থেকে 100টা কোয়েশ্চেন করতে হবে, আসতেই পারে শাল। তোমার যদি পড়তে ইচ্ছে করে পড়বা। আমার যেটা আমি যেটা পড়ছি পুরো মেডিকেলের জন্য, যেটা দরকার আমি বলে দিচ্ছি ওইভাবে আগে পড়বা, এরপরে তুমি শাল পড়া যা ইচ্ছে তাই পড়ো। পিছিয়ে আমি যেটা পড়াচ্ছিলাম দেখো, তাহলে নিম্ন শ্রেণীর জীবে হয় নিষেকের পরে, নিষেকের পরে জাইগোটে। আর উচ্চ শ্রেণীর জীবে হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষটা একটু মেইন না, এটা উচ্চ শ্রেণীর জীবে হয় এবং নিষেকের পূর্বে হয়, ঠিক আছে? আর কোথাও না। এরপরে জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান পড়বো না। চলে যাচ্ছি মায়োসিসের বৈশিষ্ট্য। পিছিয়ে আমরা কি মাইটোসিসের বৈশিষ্ট্য পড়ছিলাম? সব সমান 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 মনে আছে? তাহলে আমরা মিওসিসের বৈশিষ্ট্য কেন পড়বো? আমরা তো মাইটোসিস জানি, তাহলে বাদ বাকি যা বৈশিষ্ট্য আছে কার? মিওসিসের। তারপরও এই যেগুলো তুমি অলরেডি পড়ছো, নিউক্লিয়াস দুবার, ক্রোমোজোম একবার ভাঙে, প্রোফেজ যে 5টা এটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো। একজন বলছে বাইভ্যালেন্ট কি, এটাও আমরা পড়বো। ক্রসিং ওভার কি, এটাও পড়বো। সো এগুলো আমরা পড়বোই। সো আলাদা করে মিওসিসের বৈশিষ্ট্য পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমি একটু আগাচ্ছি। ওকে, এটা হলো মিওসিসের বৈশিষ্ট্য। তাহলে পিচ্চিরা আমরা মিওসিসের বৈশিষ্ট্য কিন্তু পড়বো না। চলে যাচ্ছি এরপর মিওসিস প্রক্রিয়া। এই মিওসিস বা মায়োসিস প্রক্রিয়া অবিচ্ছিন্ন, মানে একদম হতে থাকে। পুরা কোষ চক্রটি একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। ফার্স্ট ইন্টারফেজ হয়, তারপর মাইটোসিস হয়, লাগলে মিওসিস হয়, এভাবেই চলতে থাকে, কোথাও কোনো ভাঙ্গাভাঙ্গি নাই, ঠিক আছে? তাহলে এই মিওসিস প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছে, মিওসিস 1, মিওসিস 2 বা মায়োসিস 1, মায়োসিস 2। পিচ্চিরা এই ছবিটা একটু খেয়াল করো। এই যে মায়োসিস প্রক্রিয়া সবার ফার্স্টে ইন্টারফেস হয়, তার মানে কি হয়? প্রস্তুতি নিতেই হবে। মাইটোসিসের ক্ষেত্রে সেম প্রস্তুতি হবে, তারপর মাইটোসিস হবে। তেমনি মিওসিসেও ফার্স্ট প্রস্তুতি হয়, তারপর মায়োসিস 1 হয়। এই মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মধ্যে একটা ব্রেক থাকে, এই ব্রেকটাকে বলে ইন্টারকাইনেসিস। ভুল করবে না, আমি যদি কোয়েশ্চেন করি মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝখানে গ্যাপটা কি বলে, অ্যান্সার হবে ইন্টারকাইনেসিস। ওকে, এখন এই মায়োসিস 1 মায়োসিস 2 দুইটা ধাপ। তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি মায়োসিসকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে, মায়োসিস 1, মায়োসিস 2। এখন আমি জিজ্ঞেস করি যদি মায়োসিস 1 কে অথবা মায়োসিস 2 কে কয় ভাগে ভাগ করেছে? মায়োসিসে ক্রোমোজোম অনুপ্রস্থ বিভক্ত হয় কি না? জি, অনুপ্রস্থ বিভক্ত হতে পারে, আবার লম্বালম্বিও ভাগ হতে পারে। ওকে, আমি আগাচ্ছি। তাহলে আমি যদি তোমাকে এখন আবার জিজ্ঞেস করি মায়োসিস 1 এবং মায়োসিস 2 কে কয় ভাগে ভাগ করেছে, তাহলে প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করেছে। পিচ্চিরা আমি কিন্তু তোমাদেরকে টাইম দিই, আমি একটু পড়াইনি, আমি তোমাদের কিছুক্ষণ পর টাইম দিব, তখন কোয়েশ্চেন করো, কারণ কোয়েশ্চেন চলে যায়, আমি তোমাদের অ্যান্সার দিতে পারি না। এখন প্লিজ কোয়েশ্চেন করো না, আমি তোমাদেরকে টাইম দিব, তোমরা কোয়েশ্চেন করো, আমি সব অ্যান্সার দিব, সব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি যদি বলি মায়োসিস 1 বা মায়োসিস 2 কে কয় ভাগে ভাগ করেছে, পিচ্চিরা দেখো 4টা। এইখানে কিন্তু প্রো মেটাফেজ নাই, প্রো মেটাফেজ নাই। তাহলে প্রোফেজ যদি মায়োসিস 1 হয়, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। যদি মায়োসিস 2 হয়, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ভুল করবা না, ক্লিয়ার? এবার আসো, আমি এখানেই পড়াই দিচ্ছি। এই যে মায়োসিস 2 এর যে 4টা পার্ট দেখতেছো, এইটা ইকুয়ালস টু মাইটোসিস, এটা ইকুয়ালস টু মাইটোসিস। তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, দেখো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, ধরো কোয়েশ্চেন করলাম যে মায়োসিসে কোন পর্যায়ে ভিএলজিআই দেখা যায়, ধরো আমি অপশনে অ্যানাফেজ 1 দিলাম না, শুধু অ্যানাফেজ 2 দিলাম, তাহলে অ্যান্সার কি? অ্যানাফেজ 2। আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি কোন পর্যায়ে জল বিয়োজন ঘটে, অ্যান্সার প্রোফেজ 2। ধরো আমি মিওসিস 2টাই বলতেছি, শুধু মানে মায়োসিস 2টাই বলতেছি, ক্লিয়ার? ধরো আমি তোমাকে কোয়েশ্চেন করলাম কোন ধাপে মোটাও খাটো হয়, মেটাফেজ 2। যা আমরা মাইটোসিসে পড়ছি সেম এই জায়গায় হয়, ক্লিয়ার? এখন তুমি আমাকে বলবা আপু তাহলে অ্যানাফেজ 1 কেন না? যদি অ্যানাফেজ 1ও থাকে, অ্যানাফেজ 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি? এই 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি, এটা আমি কিছুক্ষণ পরেই পড়াবো, তখন তুমি ক্লিয়ার হয়ে যাবে কখন তুমি অ্যানাফেজ 1 দিবা, কখন তুমি 2 দিবা। কিন্তু বৈশিষ্ট্য সেম, ভিএলজিআই দেখা যায়, অ্যানাফেজে দেখা যায়। 1, 2 হবে কোনটাতে, এটা তুমি কিছুক্ষণ পরেই বুঝে যাবা, ক্লিয়ার? এখন এই সবগুলোর মধ্যে ইভেন এই তিনটাও সেম টু সেম মাইটোসিস, এই তিনটাও মাইটোসিসের সমান, তাহলে বাকি কে থাকে আলাদা? এই প্রোফেজ 1। তাহলে তোমাদের আজকে আমি যেটা পড়াবো সেটা শুধু এই প্রোফেজ 1। তুমি যদি প্রোফেজ 1 এই 5টা দশা পড়ে ফেলো তাহলে তোমার পড়া শেষ। প্রোফেজ 1 কে
আবার 5টা দশায় ভাগ করেছি। তাহলে এটা কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা পর্যায়। প্রোফেজ 1 সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, যেটাকে 5টা দশায় ভাগ করছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। নামগুলো সিরিয়ালাইজ করো। আমরা এখন প্রোফেজ 1 করব। আমরা মিওসিস 2 পড়বই না, কারণ এটা মাইটোসিসের মতো। আমরা মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 পড়বই না, কারণ এটাও মাইটোসিসের মতো। আমরা শুধু প্রোফেজ 1 পড়বো। কিন্তু এই দুটো কিভাবে আলাদা করবে এটা আমি বলে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা পড়বো এখন প্রোফেজ 1। মিওসিস 1 কে 4টা ভাগে ভাগ করেছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এর মধ্যে মানে প্রোফেজ 1 যেটা, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, যেটাকে আরো 5টা ভাগে ভাগ করেছে। আমি আবার বলি সিরিয়াল ওয়াইজ: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, তাহলে এই যে দেখো এখানে লেখা আছে এবং দাগানো আছে, 4টা ভাগে ভাগ করছে, যেটার মধ্যে প্রোফেজ 1 অনেক দীর্ঘ। ঠিক আছে, এটাকে আবার 5টা উপপর্যায়ে ভাগ করছে। স্টার্ট করবো লেপ্টোটিন দিয়ে। আমি আবারও প্রত্যেকটা থেকে 3টা থেকে 4টা করে ওয়ার্ড বলবো। এক্ষুনি মুখস্থ করো, এটা শেষ করে আবার পড়া ধরবো। ঠিক আছে, তাহলে আমি 3টা বা 4টা ওয়ার্ড বলবো, এই ওয়ার্ডগুলো এক্ষুনি মাথায় নাও। স্টার্ট করছি লেপ্টোটিন দিয়ে। পিচ্চিরা, লেপ্টোটিন ফার্স্ট ধাপ। আমি যে ওয়ার্ডগুলো বলবো শুধু ওই ওয়ার্ডগুলো মাথায় নিবা। এই লেপ্টোটিনে ক্রোমোজোম গুলো না একদম সুতার মতো থাকে। আমি ছবিটা পরে দেখাচ্ছি, আমি একটু বইটা দাগাই, আমি ছবিতে আসবো। ওকে, আমরা লেপ্টোটিন থেকে কি কি দাগাবো ওটা দেখাচ্ছি। এই দশায়, লেপ্টোটিন দশায় ক্রোমোজোম গুলো এরকম প্যাঁচানো সুতার মতো থাকে, অনেকগুলা এরকম প্যাঁচানো সুতার মতো থাকে, এবং এদের গায়ে এরকম ডট ডট দেখা যায়। এই ডট ডট গুলোকে বলে ক্রোমোমিয়ার। ফার্স্ট ওয়ার্ড গোল করো, ক্রোমোমিয়ার। তাহলে লেপ্টোটিন মানে ক্রোমোমিয়ার কোথায় দেখা যায়? লেপ্টোটিন দশায়। সবাই গোল করো, লেপ্টোটিনে ক্রোমোমিয়ার দেখা যায়। এখন এই যে ক্রোমোমিয়ার বা এই যে পুরা যতগুলো ক্রোমোজোম দেখতেছো, এগুলো এমন ভাবে সাজানো থাকে, মনে হয় কি এক একটা ফুলের তোড়া। দেখো, মনে হচ্ছে না একটা ফুলের তোড়া? ফ্লাওয়ার বুকে, বুকে দেয় না, গিফট করে না? তাহলে ফ্লাওয়ার বুকে, এটা নিয়ে কোয়েশ্চেন হয়েছিল। ফুলের তোড়ার মতো ক্রোমোজোম গুলো দেখা যায় কোন ধাপে? বা ফ্লাওয়ার বুকে দেখা যায় কোন ধাপে? এই লেপ্টোটিন। মনে হচ্ছে না এই ক্রোমোজোম গুলো একটা পোলকে কেন্দ্র করে বিন্যস্ত হয়ে আছে? যেহেতু পোলকে কেন্দ্র করে, তাই এই বিন্যাসটাকে বলে পোলারাইজড বিন্যাস। পিচিরা, আমি আবারও 3টা ওয়ার্ড বলতেছি লেপ্টোটিন থেকে, খেয়াল করো। ক্রোমোমিয়ার দেখা যায়, ফ্লাওয়ার বুকে মানে ফুলের তোড়া, এবং পোলারাইজড বিন্যাস। এই 3টা কোন দশায় দেখা যায়? লেপ্টোটিন। ক্রোমোমিয়ার, ফুলের তোড়া, পোলারাইজড বিন্যাস। শেষ। এবার চলে যাচ্ছি জাইগোটিন। জাইগোটিন হলো সেকেন্ড ধাপ। এই ধাপে পিতার কাছ থেকে একটা ক্রোমোজোম আসে, মায়ের কাছ থেকে একটা আসে। ক্রোমোজোম গুলো আসে মানে ক্রোমাটিড সহ আসে। তো দুটা হোমোলোগাস ক্রোমোজোম, এই যে মা মানে একই মানুষের মা পিতা থেকে যেটা আসে সেটা তো হোমোলোগাস ক্রোমোজোম। দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়া বা হওয়ার প্রক্রিয়াকে বলে সিনাপসিস। তোমার কোয়েশ্চেন আসবে সিনাপসিস দেখা যায় কোন ধাপে? জাইগোটে। এই সিনাপসিসের ফলে এই যে এরকম করে আসলো না দুইটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম আসলো না, এই সিনাপসিসের ফলে যে জোড়াটা তৈরি হয় তাকেই বলে বাইভ্যালেন্ট। এখন একজন কোয়েশ্চেন করেছিল, আপু বাইভ্যালেন্ট কি? এটাই বাইভ্যালেন্ট, যে সিনাপসিসে এই যে দুইটা ক্রোমোজোম কাছে আসছে, এসে একটা জোড়া তৈরি করছে, এই জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট। আর এই জোড়া হওয়ার প্রক্রিয়াটাকে বলে সিনাপসিস। ওয়ার্ড দুইটাই, জাইগোটিন 2 নাম্বার, এখানে দুইটা ওয়ার্ডই পড়বা, একটা সিনাপসিস কি, একটা বাইভ্যালেন্ট কি। কোয়েশ্চেন আসে বাইভ্যালেন্ট কই দেখা যায়? জাইগোটিনে। কোয়েশ্চেন আসে সিনাপসিস কই দেখা যায়? জাইগোটিন। ক্লিয়ার? এবার আসো প্যাকাইটিন, এটা পরে আমরা ছবি দেখবো। ঠিক আছে, প্যাকাইটিন সবচেয়ে বড়, এবং একটু মনোযোগ দিবা প্যাকাইটিনে কি হয়। প্যাকাইটিনে এই যে দুইটা ক্রোমোজোম আসছে না বাইভ্যালেন্টে, এই যে দুইটা ক্রোমোজোম আসলে এরকম করে থাকে না। ক্রোমোজোম তো এই যে এইভাবে থাকে, একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে বাহুতে ভাগ হয়ে যায়, এটা এসে ভাগ হয়। ঠিক আছে, নর্মালি মায়ের কাছ থেকে একটা ক্রোমোজোম আসে, পিতার কাছ থেকে একটা আসে। এই কাছে আসার প্রক্রিয়াকে সিনাপসিস বলে, আর এই জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টে এসে প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে বাহুতে ভাগ হয় মানে ক্রোমাটিডে। তাহলে টোটাল 4টা ক্রোমাটিড হয়ে গেল না? এই 4টা ক্রোমাটিডের দশাকে বলে টেট্রাড। পিচিরা কি বলে? টেট্রাড। এই টেট্রাডে ধরো মায়ের কাছ থেকে যে ক্রোমোজোম আসলো, এইটা এইটা এরা সিস্টার, পিতার কাছ থেকে যেটা আসলো এরা সিস্টার। আমি অলরেডি একবার ছবি দেখাইছি। বাট মায়েরটা আর পিতারটা এরা নন সিস্টার ক্রোমাটিড। তাহলে নিজেদের মধ্যে যেটা একটা সিস্টার সিস্টার, আর পিতা মাতার যেটা আলাদা আলাদা সেটা হলো নন সিস্টার ক্রোমাটিড। এখন আমাকে বল, সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদান করে কোনো লাভ আছে? মায়েরটা থেকে মায়েরটাতে গিয়ে কোনো লাভ আছে? মায়েরটার সাথে পিতার জিনের ক্রোমোজোমের আদান মানে জিনের আদান প্রদান হয়। এই আদান প্রদান হওয়ার সময়, আমি ছবি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আদান প্রদান হওয়ার সময় ধরো এরকম, তো এটা মায়ের ক্রোমোজোম, এটা পিতা, এই জায়গায় ভেঙে যায়, এটার এই জায়গায় ভেঙে যায়, এই জায়গায় গিয়ে জোড়া লাগে, এই জায়গায় গিয়ে জোড়া লাগে।
ঠিক আছে, এই যে নিজেদের মধ্যে ক্রস করে জিনগুলো, একটা ক্রস তৈরি হয়েছে না, এই ক্রসটাকে বলে কায়াজমা। আর এই যে ক্রস করার প্রক্রিয়া এটাকে বলে ক্রসিং ওভার। আমি প্যাকাইটিনে 5টা ওয়ার্ড বললাম, 5টা, আবারও বলি শুনো। টেট্রাড মানে 4টা ক্রোমাটিড হয়, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রস করতেছে কায়াজমা, এবং এই ক্রস করার প্রক্রিয়াকে বলে ক্রসিং ওভার। আমি সবগুলো ছবিতে বুঝাই দিব এখন, তোমরা একটু ছবিগুলো দেখো, তারপর আমি আবার বইয়ে আসবো। ওকে, তাহলে আমরা প্রোফেজ 1 পড়ছিলাম, খেয়াল করো এখানে প্রোফেজ 1-এ বলেছিলাম যে লম্বা হয় আস্তে আস্তে, মানে লেপ্টোটিনের ক্রোমোজোম গুলো লম্বা হয়, ক্রোমোমিয়ার দেখা যায় এবং বুকে মানে ফ্লাওয়ার, ফুলের তোড়ার মতো হয়। এরপরে জাইগোটিনে দেখো 2টা ক্রোমোজোম কাছাকাছি আসে, এটা কিন্তু এখনো ক্রোমাটিড না, এটা আসলে অন্যটা। 2টা ক্রোমোজোম কাছাকাছি আসে, কাছাকাছি আসার প্রক্রিয়াকে বলে সিনাপসিস, আর এই জোড়াটাকে বলে বাইপ্যানিক। আসার পর এইটা আসলে পুরাটাই হলো প্যাকাইটিনে। এই ক্রোমোজোম গুলা প্রত্যেকটা 2টা করে বাহুতে ভাগ হয়ে যায়, তাহলে টোটাল 4টা বাহু না, এখানে একটা বাহু, 2টা বাহু, এখানে 2টা বাহু, টোটাল 4টা বাহু। এই 4টা বাহুর দশাকে বলে টেট্রাড। এই টেট্রাডের মধ্যে এই যে নীল নীল অথবা লাল লাল এরা পরস্পর সিস্টার ক্রোমাটিড, বাট এই নীল আর লাল পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। এর জিন এখানে কেটে যায়, ভেঙে যায়, এরটা এখানে ভেঙে যায়, এরা পরস্পরকে ক্রস করে, ক্রসটাকে বলে কায়াজমা। আর এই ক্রস করার প্রক্রিয়াটাকে বলে ক্রসিং ওভার। আমি বলছি সিস্টার ক্রোমাটিড নন সিস্টার কি, এই যে মায়ের কাছ থেকে ধরো 2টা আসলো, এরা পরস্পর সিস্টার, পিতার কাছ থেকে 2টা আসলো, এরা পরস্পর সিস্টার, বাট এ আর এ পরস্পরের নন সিস্টার। ক্লিয়ার? আর এরা যখন একসাথে হয় তখন তাকে বলে টেট্রা, এবং যখন এইটা ভেঙে যায় এবং নিজেদের মধ্যে ক্রস করে, এই যে ক্রসটাকে বলে কায়াজমা, আর এই প্রক্রিয়াটাকে বলে ক্রসিং ওভার। সবগুলোই হয় প্যাকাইটিনে, প্যাকাইটিন। ওকে, তাহলে এই যে এখানে দেখো ক্রসিং ওভারে কি হচ্ছে, এটার এই অংশটা এইদিকে যায়, এই অংশটা এখানে আসে, নতুন একটা অংশ তৈরি হলো না, এই প্রক্রিয়াটা কি বলে ক্রসিং ওভার। ওকে, আমরা আগাচ্ছি। তাহলে এই পর্যন্ত পড়লাম, লেপ্টোটিন পড়লাম, জাইগোটিন পড়লাম, প্যাকাইটিন পড়লাম, চলে যাচ্ছি ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। পিচ্চিরা আমরা দাগে দিয়ে এটা শেষ করে তারপর তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিব। চলে আছে ডিপ্লোটিন। পিচ্চিরা এই যে জিনের আদান প্রদান হয়ে গেছে, কাজ শেষ না, এখন আর ক্রোমোজোমের ভাল লাগে না, বুঝছো? এই যে বর্তমানকালে যা হয় আর কি, যে অনেকদিন ছিল কাজ শেষ, এখন আর তোমাকে আমার ভালো লাগে না, যাও গা, এরকম। তো এই ক্রোমোজোম গুলো এরকম যে আমার তো কাজ হয়ে গেছে, এখন আর তোমাকে ভালো লাগে না, তুমি সরে যাও। তখন তাদের মধ্যে এই ক্রোমোজোম গুলোর মধ্যে মানে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ সবচেয়ে বেশি হয় সেন্ট্রোমিয়ারের মধ্যে। দেখো সেন্ট্রোমিয়ারে সবচেয়ে বেশি বিকর্ষণ হয়, কিন্তু বাহুতে তখন ওই যে একটু মনের মধ্যে মিলন থাকে, ধরে থাকে। দেখো ফলে একটা লুপের মতো সৃষ্টি হয়েছে না, দেখছো লুপের মধ্যে সৃষ্টি হয়েছে। এই লুপ বা ফাঁস তৈরি হয় কোন ধাপে, কোয়েশ্চেন এটাই, লুপ বা ফাঁস তৈরি হয় কোন ধাপে, ডিপ্লোটিন। আর সবচেয়ে বেশি বিকর্ষণ হয় কাদের মধ্যে, সেন্ট্রোমিয়ারের মধ্যে। এই বিকর্ষণের ফলে লুপের সৃষ্টি হয়। এই লুপের মধ্যে যদি কোনো কারণে পাশাপাশি 2টা লুপ হয়, যেমন এই যে একটা একটা, অথবা এই 2টাকেও যদি ধরো, তাহলে কোণ হয় 90 ডিগ্রি। বাট যদি একটা মাত্র লুপ হয়, মানে এই যে এরকম করে একটা লুপ হয়, আমি ছবি দেখাবো, এটা হলো 180 ডিগ্রি। দেখো 2টা বাহুতে যদি লুপ হয় তাকে বলে 90, আর একটা মাত্র কায়াজমা থাকলে 180। আমি ছবি দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ডিপ্লোটিন থেকে তুমি 2টা ওয়ার্ড পড়বা, একটা হলো, আচ্ছা আমি একটু তোমাদের ইয়ে দেখি, পড়াটা টাইমে নেটওয়ার্ক জ্বালাচ্ছে, তাহলে চলে যাও সাফা, পরে ক্লাস করো। কালকে এক্সাম শুধু কোষ বিভাজনের উপর হবে। জুবাইর, উল্টাপাল্টা কমেন্ট বন্ধ করো। আমি যেটা বলছিলাম, তাহলে ডিপ্লোটিন আমরা 2টা ওয়ার্ড পড়বো, একটা লুপ সৃষ্টি, আরেকটা হলো এই যে কায়াজমা মানে এই যে প্রান্তের দিকে চলে যাচ্ছে, এটাকে বলে প্রান্তীয়করণ। পিছনে এই 2টা ওয়ার্ড আসে, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। তাহলে সেন্ট্রোমিয়ারের প্রান্তের দিকে সরে যাওয়া বা কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়ার প্রক্রিয়াকে বলে প্রান্তীয়করণ। এর ফলে যে লুপের সৃষ্টি হয় সেটা কোথায় দেখা যায়, ডিপ্লোটিনে। তাহলে ডিপ্লোটিন থেকে 2টা ওয়ার্ড, লুপ সৃষ্টি এবং প্রান্তীয়করণ। এই 90 ডিগ্রি আর 180 ডিগ্রি কি আমি কিছুক্ষণ পরেই বুঝাবো। ডায়াকাইনেসিসে কিছুই না, এই 2টা কোষ পরস্পরের আলাদা হয়ে যায়, মানে 2টা ক্রোমোজোম পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এই যে আমি এতক্ষণ ধরে এতগুলো জিনিস বললাম, আমি কি একবারও বলছি যে ক্রোমাটিড 2টা যে একসাথে ছিল তারা আলাদা হয়ে গেছে? আমি কিন্তু একবারও বলিনি। আমরা মাইটোসিসে যেটা দেখছিলাম কিছুক্ষণ আগে, যে 2টা যে ক্রোমাটিড ছিল তারা পরস্পর আলাদা হয়ে গেছে, বাট এতক্ষণ যে পড়লাম মায়োসিসে প্রোফেজ 1, পিছিরা একবারও কি বলছি যে এই যে ক্রোমাটিড গুলো আলাদা হয়েছে? না,
যারা বাইভ্যালেন্ট তৈরি করছিল তারা আলাদা হয়েছে, মানে টেট্রার থেকে তারা আবার দুইটা হয়েছে, বাট মানে ক্রোমাটিড কিন্তু আলাদা হয়নি। তার মানে এই জায়গায় যে ক্রোমোজোম গুলো থাকে এইটা এখনো অবিভক্ত আছে, বিভক্ত হয়নি। এটাই কিন্তু মায়োসিস 1 আর মায়োসিস 2 এর পার্থক্য। মায়োসিস 1 পর্যন্ত এই ক্রোমোজোম গুলো অবিভক্ত থাকে, মানে ভাঙ্গে না। টার্মিনালাইজেশন হয় ডিপ্লোটিনে। এই যে ক্রোমোজোম গুলো আমি কিছুক্ষণ আগে দেখাইছি, এই যে ক্রোমোজোম গুলো প্রান্তের দিকে সরে যাওয়ার প্রক্রিয়াকে বলে টার্মিনালাইজেশন, আর এর ফলে সৃষ্টি হয় লুপ। ওকে, ঠিক আছে। এখন আমি আগে তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম বুঝাইনি, এরপরে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি। তাহলে দেখো, যদি এরকম করে প্রান্তের দিকে সরে যায় এটাকে বলে প্রান্তীয়করণ, যেটা ডিপ্লোটিনে দেখা যায়। যদি দুইটা তৈরি হয়, মানে দুইটা মানে ফাঁসের মধ্যে দুইটা তৈরি হয়, দেখো এই যে একটা একটা এটা ধরো, অথবা এটাও যদি ধরো 90 ডিগ্রি করে হচ্ছে না, তাহলে যখন দুইটা ফাঁসের মতো তৈরি হয় তাকে বলে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে এখানে দেখো 90-90। বাট যদি এরকম হয় যে ঘুরে, মানে বিকর্ষণ করতে করতে এত ঘুরে যায় যে এরকম হয়ে যায়, নর্মালি এরকম করে থাকে, ঠিক আছে, বাট এরা এত বিকর্ষণ করে যে ঘুরে এরকম হয়ে যায়। এরকম করে যখন হয়ে যায় তখন এই যে কোণটা তৈরি হয় বা যে ফাঁসটা তৈরি হয় সেটা হলো 180 ডিগ্রি। যদি একটা মাত্র কায়াজমা থাকে 180 ডিগ্রি, এটা আসলে 3D ছবিতে আরো ভালো বুঝবা, বাট আমি যতটা পেরেছি এইভাবেই। যদি একটা কোণ থাকে 180, বাট যদি দুইটা কোণের মতো তৈরি করে তাকে বলা হয় 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে আবারও এগুলো বলবো, এরপর তোমরা আবারও কোনো কিছু মিশালে দেখো, এরপর আমি তোমাদের পড়া ধরবো। প্রোফেজ 1 এর 5টা দশা: লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপটোটিনের 3টা ওয়ার্ড বলেছি, ক্রোমোমিয়ার দেখা যায় ফুলের তোড়ার মতো এবং পোলারাইজ বিন্যাস। জাইগোটিনে 2টা ওয়ার্ড, সিনাপসিস, বাইভ্যালেন্ট। প্যাকেটিনে 5টা ওয়ার্ড, টেট্রাড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার, কায়াজমা। ডিপ্লোটিনে 2টা ওয়ার্ড, লুপ বা ফাঁস তৈরি হয় এবং প্রান্তীয়করণ। আর লাস্টে যেটা ছিল ডায়াকাইনেসিস, কিছুই না। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের প্রোফেজ 1। এখন তোমরা আমাকে বলো টার্মিনালাইজেশন কোন ভাবে বলেছি, গুলাই যেন না, যে এই জন্যই বারবার বলছি কালি। প্রোফেজ 1 এর কোন ধাপে? সেম অ্যান্সার, সেমই হবে, মেটাফেজ 1। আমি তোমাকে সব বলে দিচ্ছি। তাহলে প্রোফেজ 1 এর শেষ। এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবা, সাথে সাথে অ্যান্সার দিবা। ওকে, আমি যদি কোয়েশ্চেন করি, বলো ক্রসিং ওভার কোথায় দেখা যায়? তাড়াতাড়ি সবাই বলো, কোন ধাপে ক্রসিং ওভার? ক্রসিং ওভার দেখা যায় কোন ধাপে? কি অ্যান্সার করবা? প্যাকাইটিন, ভেরি গুড। SH রাত্রি, নসিন্তা বাসন, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি, পোলারাইজ বিন্যাস দেখা যায় কোন ধাপে? তাড়াতাড়ি, পোলারাইজ বিন্যাস। পোলারাইজ বিন্যাস। আচ্ছা, একদিন বলছেন আপু লাস্টে বক্সে বলা ডিএনএ সংশ্লেষ প্রোফেজে হয়। ডিএনএ সংশ্লেষ যদি, মানে সংশ্লেষ যদি বলে, একটা হলো রেপ্লিকেশন যদি ডিরেক্টলি লিখে দেয়, রেপ্লিকেশন বললে তুমি ইন্টারফেস দিবা, সংশ্লেষ মানে তৈরি হওয়া। যেহেতু বক্সে বলা আছে তুমি এটাই ধরবা, বইয়ে যেটা লেখা আছে এটা মানতে হবে, কিছু করার নেই। ওকে, লেপ্টোটিন, তন্ময়, ভেরি গুড। গুড, দত্ত। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, আমরা এখন প্রোফেজ 1 পড়লাম, ঠিক আছে। এবার যাচ্ছি মেটাফেজ 1। পিচ্ছিরা, তাহলে মেটাফেজ 1 আর মেটাফেজ 2, অথবা অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2, অথবা টেলোফেজ 1 টেলোফেজ 2, সেম মাইটোসিসের মতোই। তাহলে পার্থক্যটা কি এটা একটু বলে নি। তুমি অ্যানাফেজ 1 কখন দিবে, অ্যানাফেজ 2 যদি তোমার কোয়েশ্চেনে থাকে অবিভক্ত ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো কোন ধাপে দেখা যায়। অবিভক্ত ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ মায়োসিস 1 এ ক্রোমোজোম গুলো ভাঙ্গে না। অবিভক্ত থাকলে সেটা মেটাফেজ 1 হবে, আর যদি বলে বিভক্ত ক্রোমোজোম বা ক্রোমোজোম কোন ধাপে সবচেয়ে মোটা ও খাটো, তখন হবে মেটাফেজ 2। ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গাটায় মেটাফেজ 1 যেটা সবচেয়ে মোটা খাটো এবং মাইটোস মানে মেটাকাইনেসিস হচ্ছে, বাট এটা কিন্তু অবিভক্ত, ভাঙ্গেনি কিন্তু, দেখতেছো। এরপরে দেখো অ্যানাফেজ 1 VLJI এবং মেরুমুখী যাচ্ছে, বাট এখানেও দেখো দেখো এখানে কিন্তু দুইটা না, এখানে কিন্তু 4টা বাহু, মানে 4টা না আসলে 2টাই বাহু যাচ্ছে এখানে। এগুলো কিন্তু কি এক একটা ক্রোমাটিড, ভাঙ্গেনি, এরা কিন্তু এখনো অবিভক্ত। তেমনি টেলোফেজ